তো শাড়ির আঁচল বারবার খুলে খুলে পড়ে যায় কেন? পুরুষ মানুষকে কি শরীর না দেখালে চলে না, নাকি তাদের ছোঁয়া পেতে শাড়ি পরিস? কথাটা বলেই একটানে অহনার ব্লাউজের হাতাটা ছিঁড়ে ফেলে আবির। অহনা কিছু বলতে যাবে তার আগেই আবির ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় অহনার গালে। তোকে আমি আগেও বলছি, এখনো বলছি, পুরুষ মানুষের থেকে 100 গজ দূরত্ব বজায় রাখবি। তোর কি আমার কথা কানে যায় না? কথাটা বলেই অহনাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে রুমে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়াতেই আবির অহনার শাড়ির আঁচলটা ধরে একটানে খুলে ফেলে আর বলে চেঞ্জ করে নিতে। অহনা ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। আবিরের এমন রূপ আগে কখনো অহনা দেখেনি। অহনা আবিরকে বোঝাতে যায় আসলে ঘটনাটা কি ছিল, কিন্তু আবির কিছুই শুনতে চায় না। সে অহনার প্রতি আরো বেশি রেগে যায় আর রাগের বশে অহনার ব্লাউজ আরেক পাশের হাতাটাও টেনে ছিঁড়ে ফেলে। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে বাড়ির বাইরে যাও তোর জন্য বন্ধ। কথাটা বলেই শব্দ করে দরজাটা বন্ধ করে আবির রুম থেকে বেরিয়ে যায়। আর আবির চলে যাওয়ার পর অহনা সেথায় বসে পড়ে আর কাঁদতে থাকে। আবিরের এই রূপটা অহনার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। অনেকটা কষ্ট হচ্ছে অহনার। আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে বন্ধু আদি ড্রিঙ্ক করতে করতেই মেয়েদের গা ঘেঁষে ডান্স করছে। আবির সেটা দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ওই মেয়েগুলোর মধ্যে যেন অহনাকে দেখতে পায় আবির, যেটা আবির সহ্য করতে না পেরে আদিকে ভিড়ের মধ্য থেকে টেনে দূরে নিয়ে আসে। তারপর পার্টির মিউজিকটা অফ করে দিয়ে আদিকে মারে। মারতে মারতেই রক্তাক্ত করে ফেলে আদিকে। তারপর বলে, তোর সাহস কি করে হয় আমার অহনাকে স্পর্শ করার? তোকে আমি... এবার আবির বেল্ট খুলে আদিকে আবারও মারতে যায়। আর জলি এসে আবিরকে হাত ধরে বেলটা কেড়ে নেয়। বলে, ওকে কেন মারছিস আবির? তুই চিনিস না ওকে? ও তেমনই, মেয়েদের প্রতি আসক্ত। কিন্তু তোর অহনা, ও কেন নিজের সতীত্ব বিলিয়ে দিতে এর কাছে এসেছিল সেটা একবার গিয়ে নিজের অহনাকে জিজ্ঞাসা কর। আবির আর কিচ্ছু না বলেই পার্টি থেকে চলে আসে। আর ড্রিঙ্ক করতে করতেই গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যায়। আর ভাবে অহনাকে কিভাবে আদি স্পর্শ করছিল। দূর থেকে দাঁড়িয়ে আবির দেখেছে আদির স্পর্শে অহনা একটু অস্বস্তি বোধ করেনি। তাহলে কি জলি ঠিকই বলে? অহনা... না না, কি ভাবছি আমি? অহনা সেখানে বসে থাকে আর কাঁদতে থাকে। ভাবে কেন আবির এতটা বদলে গেল, যে আবিরকে ভালোবেসে অহনা নিজের পরিবার আপনজনদের ছেড়ে চলে এসেছে। আজ সেই আবির এমনটা করছে কেন? আবির তখন পুরো কথাটা শুনলো না? সবকিছু না শুনে কেন এমন আচরণ করছে সে? আবিরের কথা মতো তো কোনো ছেলেদের সাথে কথাই বলিনি আমি। আর আজ আমি তো পার্টিতে যেতেও চাইনি, আবিরই জোর করেছে যেতে। আর এই শাড়িটাও তো আবিরে অফিসে থাকতে পাঠিয়েছিল। একবার ভেবেছিলাম এমন পাতলা শাড়ি পরবো না, কিন্তু জলি বোঝালো এটা না পরলে নাকি আবির রেগে যাবে, তাই তো পরলাম। ও কি জানতো না আমি শাড়িতে অভ্যস্ত না? জলি ঠিকই বলে, আবির বদলে গেছে। হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে। ওইদিকে আবির মাতাল অবস্থায় দুলতে দুলতে বাড়ি আসে। রুমে এসে দেখে অহনা এখনো সে একই অবস্থায় বসে আছে আর মেঝেতে বসে কাঁদছে। অহনার পরনে সেই শাড়িটা এখনো চেঞ্জ করেনি, যা দেখে আবির আরো রেগে যায়। এসেই অহনা চুলের মুঠি ধরে টেনে অহনাকে উঠিয়ে দাঁড় করায় আর অহনার গালে ঠাস ঠাস করে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয়। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, তোকে আমি বলে গিয়েছিলাম যে এই শাড়িটা চেঞ্জ করে নিবি, কিন্তু তুই করিসনি কেন? আবিরের মুখ থেকে মদের গন্ধ আসছে। অহনার মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, যেন নিঃশ্বাসটাই নিতে কষ্ট হচ্ছে। তবু অহনা চেষ্টা করে কোনো মতে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তারপর আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে আবারও আবিরের শার্টের কলারটা খামচে ধরে বলে, কেন করছো তুমি এমনটা? আচ্ছা, তোমার জীবনে কি অন্য কোনো মেয়ে এসে গেছে তাই আমাকে আর ভালো লাগছে না তোমার? ঠিক আছে, মেরে ফেলো তাহলে আমায়। আর আমাকে মেরে তোমার মনের সব আশা পূরণ করো। অহনার মুখ থেকে এমন কথা শুনে আবির যেন আরো বেশি রেগে যায় আর অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর প্যান্টের পকেট থেকে একটা কাঠি বের করে আগুন জ্বালিয়ে অহনার শাড়ির আঁচলটাতে ধরিয়ে দেয় আর বলে, খুব মরবার শখ না তোর? এইবার মর। অহনা মুহূর্তের মধ্যেই শাড়িতে আগুন লাগতে দেখে দিশেহারা হয়ে যায়। একদিকে আবিরের মার খেয়ে অহনা ভীষণ ক্লান্ত, তার উপর শাড়িতে আগুন। অহনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অহনা চিৎকারে আবিরের ধ্যান ফেরে। আবির চেয়ে দেখে আর বলে, রাগের বসে
এটা আমি কি করলাম? আবির হাত দিয়ে অহনার শাড়ি আঁচল থেকে ধাবড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মাতাল অবস্থায় আগুনের সামনে আবির তেমন ভাবে তাকিয়েও কিছু দেখতে পারছে না। ঝাপসা চোখে আবির অহনার শাড়িটা একটানে খুলে ফেলে অহনার গায়ে বিছানা চাদরটা জড়িয়ে দেয় আর অহনাকে ধরে বলে। তোমার কিছু হয়নি তো না? অহনা ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয় আর আবির মাতাল অবস্থায় বিছানাতে পড়ে গিয়ে আর উঠে না। অহনা বলে, আজ তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে আবির, এতটা বদলে গেছো তুমি। জলি বলে, ঠিকই বলে, তুমি আর আগের আবির নেই। ওইদিকে পার্টিতে ড্রিঙ্কস করতে করতে ডান্স করছে জলি। আর জলির খুশির দিন। শেষ কবে জলি এতটা খুশি হয়েছিল তা মনে করতে পারছে না। আবির আর অহনার সম্পর্কে ভাঙন ধরাতে পেরেছে জলি। মদ খেয়ে মাতাল অবস্থায় জলি চিৎকার করে বলছে, আজ আমি সফল, আমার আবিরকে আবার নিজের করে ফিরে পাবো। পাশ থেকে ফ্রেন্ডরা জলিকে শান্ত হতে বলে। কি সব করছিস জলি, শান্ত হ। তোরা জানিস আমি কি করেছি? সবাই এবার জলের দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর জলি বলতে থাকে, আজকে যা কিছু ঘটেছে সবটা আমি করেছি। আবির অফিসে থাকতেই আমি আবিরের নাম করে অহনাকে শাড়ি পাঠিয়েছিলাম, আর আমি অহনাকে জোর করেছিলাম শাড়িটা পরতে। তারপর পার্টিতে আসলে আদির রুমে পাঠিয়েছিলাম আবির আছে বলে। বলেছিলাম আবির তোমাকে একটা সারপ্রাইজ দেবে, যতক্ষণ না আবির বলবে ততক্ষণ তুমি চোখ খুলবে না। তারপর আর কি, এদিক থেকে আবিরকেও বুঝিয়েছি অহনার চরিত্র একদম ভালো না। আবির তো প্রথমে সেটা বিশ্বাসই করতে চায়নি। তারপর আবিরকে নিয়ে গেলাম আদির রুমে। সেখানে গিয়ে আবির দেখলো তার অহনার শরীরে বাজেভাবে আদি স্পর্শ করছে। কিন্তু অবাক করার বিষয় কি জানিস, অহনা কিন্তু তখনও চোখ বন্ধ করেই ছিল। বেচারি অহনা শুধু শুধু ফেসে গেল। এদিকে ঘুমন্ত চোখ খুলতেই আবির লক্ষ্য করলো তার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথায় জোর খাটিয়ে মনে করতে গেলে কিছুই মনে করতে পারে না। পাশ ফিরে তাকিয়ে দেখে অহনা বিছানার এক পাশে বসা, মাথাটা নিচু করে হাঁটুর সাথে মিশিয়ে হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কারণ কাল রাতের আগুনে অহনার কোমরে, পেটে আর হাতের কিছুটা পুড়ে দাগ বসে গেছে। আবির আস্তে করে মাথাটা চেপে ধরে উঠে অহনার কাছে আসে। তারপর অহনার হাতের পোড়া স্থানটা স্পর্শ করতেই অহনা মুখ তুলে আহ করে চিৎকার দেয়। আবির অহনার মুখটা নিজের দিকে নিয়ে বলে, তোমার এই অবস্থা কি করে হলো না? অহনা কান্না জড়িত কণ্ঠে পা ঘেঁষে আবিরের থেকে কিছুটা দূরে সরে এসে বসে, বলে, কেন মনে পড়ছে না? আমি চলে যাব, আমি আর থাকবো না এখানে। কথাটা বলে অহনা নিজের পোড়া দাগগুলোতে হাত বুলাতে লাগে। অহনার পোড়া স্থানে জ্বালাপোড়া করছে, তাই অহনা ব্যথায় কুকড়ে আছে। আবির বুঝতে পারে কাল রাতে নিশ্চয়ই অহনার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু কি? দুহাত দিয়ে চোখ দুটো ডোলে ভালোভাবে তাকিয়ে দেখে অহনার গালেও থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কি অহনার এই অবস্থার জন্য আমি দায়ী? এরই মধ্যে আবিরের ফোনটা বেজে ওঠে আর আবির গিয়ে রিসিভ করে। হ্যালো। হ্যালো আবির, কোথায় তুই? জলের নেশা এখনো কাটেনি, মাতাল হয়ে এখনো আবল তাবল বকছে। কে? জলি? নেশা নেশা কণ্ঠে দুলে দুলে বলছে, হ্যাঁ জলি, তোর জলি। ওই অহনা একদম ভালো না, ওকে মেরে তাড়িয়ে দে তো। তারপর আমি তো আছি, তুই দেখিস আমার কাছে আসলে তুই খুব ভালো থাকবি। জলি, তুই কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো, এখনো খাচ্ছি, সেলিব্রেট করছি। কিসের সেলিব্রেট? আরে অহনা তোর জীবন থেকে দূরে সরে যাচ্ছে না, সেই সেলিব্রেট। মানে? মানেটা এখনো বুঝতে পারছিস না? তুই আমার, তাই তোকে পাওয়ার ব্যবস্থা করছি। পাশ থেকে বনি এসে জলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেটে দিয়ে বলে, কি তখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস জলি? ওদিকে সবাই তোর জন্য ওয়েট করছে, চল। বলেই জলিকে টেনে নিয়ে যায় বনি। তারপর সব বন্ধুদের উদ্দেশ্য করে বনি বলে, এখন আমাদের মাঝে জলি একটা গান শোনাবে। কি রে জলি, শোনাবি তো? বনির কোনো কথাই জলির কানে যায় না। জলে গিয়ে মদের বোতল হাতে নিয়ে ডগডগ করে মদে চুমুক দেয়। বনি আবার বলে, গান, একটা গান আমরা সবাই শুনি। তারপর জলি দুলতে দুলতে বন্ধুদের গায়ে পড়ে পড়ে গান গায়। আবির শুধু আমার হবে, আমার। আর অহনা, অহনা চলে যাবে। আরে বাহ, আমি হব আবিরের গিন্নি।
আর অহনা আবিরকে ছেড়ে চলে যাবে। উফ, কি যে মজা হচ্ছে আমার। মদের বদলে নখ বাজিয়ে গান গাইতে গাইতে পড়ে যায় জলি। আর জলির সাথে নাচতে নাচতে অন্য ফ্রেন্ডরাও থেমে যায়। আদি বলে, যা, এইটুকু খেয়ে পড়ে গেলে? আমি তো ভালোভাবে নাচতেও পারলাম না, তবে ভালোই হলো। আবির, তুই এসেছিস? আদি বলে, হ্যাঁ সোনা, আমি এসেছি। কথাটা বলেই আদি জলিকে জড়িয়ে ধরে। আর জলিও আদিকে আবির ভেবে নিজেকে আদির মাঝে সমর্পণ করে দেয়। ওইদিকে অহনা আবিরের থেকে দূরে দূরে থাকছে। আবির না পেরে অহনাকে ধমক দিয়ে দিয়ে অহনার পোড়া জায়গাগুলোতেও মলম লাগাচ্ছে। আর অহনাকে বলছে, কি করেছে আমি বলছো না কেন? আবিরকে একটু স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অহনা ভয় কাটিয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরে যায়। আর কান্নাজড়িত কণ্ঠস্বরে বলে, খুব খারাপ তুমি, আমি পুড়িয়ে মারতে চেয়েছিলে। কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। ভাবে এটা অহনা কি বলছে। উঠে দাঁড়িয়ে অহনার মাথাটা আবির নিজের বুকের বাঁ পাশে চেপে রেখে বলে, বিশ্বাস করো অহনা, আমার কিছু মনে নেই। আর যদিও এমনটা করে থাকে, আমার তখন হুঁশ ছিল না। তুমি তো আমার হৃৎপিণ্ড, আমি কি তোমাকে মেরে ফেলতে পারি? আবিরের কথা শুনে অহনা আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তারপর কান্না থামিয়ে আবিরের শার্টটা খামছে ধরে মুখোমুখি হয়ে বলে, বড্ড বদলে গেছো তুমি। আজ এমন বলছো, কাল আবার ঠিক একই ভুল করবে। আবির অহনার গালটা আঁকড়ে ধরে বলে, না, আমার হৃৎপিণ্ডকে আমি কখনো কষ্ট দেব না। সত্যি? হুম। এদিকে জলির ঘুম ভাঙতেই নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে যে যা দেখলো তাতে আর কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। জলির মাথাটার মধ্যে যেন ঘুরছে, দুনিয়াটা একদম ওলট পালট হয়ে যাচ্ছে। জলি বুকের উপর থেকে ধাক্কা দিয়ে আদিকে সরাতে চায়। আর আদি শক্ত করে জলির বুকে মুখ গুজে দেয় আর বলে, সোনা, এমন করছো কেন? একটু শান্ত হয়ে ঘুমাও না। হারামজাদা, শান্ত হয়ে ঘুমানো তোকে দেখিয়ে দেব। ওঠ বলছি, ওঠ। না না, এত সকালে ওঠার অভ্যাস আমার নেই। তোকে তো আমি। জলি রেগে দু হাতে আদি চুলের মুষ্টি ধরে টেনে বলে, ওঠ, ওঠ বলছি। আদি উঠে বসলে জলি কম্বলটা টেনে নিজের শরীরে জড়িয়ে ভালোভাবে ঢেকে নেয়। তারপর ভ্যা ভ্যা করে কান্না জুড়ে দেয়। জলির কান্না দেখে আদি বলে, যা, এত আদর দিলাম তারপরেও কাঁদো? আসো না সোনা, আর একটু আদর করি। কথাটা বলে আদি আবার জলিকে জড়িয়ে ধরতে যায় আর জলি বাধা দেয়। দুশ্চরিত্র কোথাকার, লুচ্চা। দুনিয়ায় কি মেয়ের কম পড়ে গিয়েছিল যে আমার সাথে এমনটা করলি? কেন করলি আমার সাথে এমনটা বল? আদির গলাটা চেপে ধরে কথাটা বলে জলি। আদি জলির হাত শক্ত করে ধরে বসে আর বলে, দোষ কি? দোষ কি শুধু আমার একার? যা হয়েছে তোর নিজের ইচ্ছাতেই হয়েছে। আমি কত করে বললাম, প্লিজ জলি, আমাকে ছুস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। আমাকে টেনে টেনে চুমু দিলি, আমার শার্টের বোতামগুলোও ছিঁড়ে ফেললি, আর সতীত্ব কেড়ে নিয়ে এখন আবার আমাকেই কথা শোনাচ্ছিস। যা, তোকে আর শোনা বলবো না। বালডা মেজাজটাই খারাপ করে দিল। কি বললি তুই? আমি এসব করেছি? নইলে কি আর তোর মতন কেরোসিনের কাছে আমার মতন আগুন আসা সম্ভব? আচ্ছা শোন, তাহলে এইগুলো কারুর সামনে বলতে চাস না? না না, কি বলিস? এইসব আমি কেন কাউকে বলবো? আমার একটা সম্মান আছে না? জলি মনে মনে ভাবছে, সে কি সত্যি এমনটা করেছে কাল রাতে, নাকি আদি মিথ্যে বলছে? সে যাই হোক, ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। জলি আর কিছু জিজ্ঞাসা করার আগে আদি নিচে নেমে প্যান্টটা পরে শার্টটা কাঁধে উঠিয়ে দৌড় দেয়। ওইদিকে আবির কিচেনে বসে রুটি বেলছে আর অহনা পাশে দাঁড়িয়ে আছে। আবির, আমি পারবো, প্লিজ আমায় দাও। আবির বেলনাটা উঁচু করে অহনার সামনে ধরে বলে, আর একটাও কথা না, তুমি যতদিন না সুস্থ হচ্ছ বাড়ির সব কাজ করে তারপর আমি অফিস যাব। তুমি কি পাগল নাকি? এমন ছেলে মানুষই কেউ করে? দাও, আমাকে দাও। আবির বেলুনটা অহনার হাতে ধরিয়ে দেয়, অহনাকে টেনে আনে।
তারপর পেছনের থেকে অহনাকে জড়িয়ে অহনার হাতটা শক্ত করে বেলুনের সাথে চেপে ধরে আর অহনার কাঁধের উপর নিজের থুতনিটা রেখে রুটি বেলতে থাকে। অহনা বেলুনটা ছেড়ে ঘুরে আবিরের মুখোমুখি হয়, আবিরের গলা জড়িয়ে ধরে বলে, এইভাবে কাজ করলে বেলা দুপুর গড়িয়ে যাবে, অফিসার যাওয়া লাগবে না তোমার। আবির অহনার কোমর ধরে অহনাকে আরো কাছে টেনে নেয় আর অহনার কোমরে পোড়া জায়গাটায় আবিরের হাত পড়লেই অহনা ব্যথায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে আবির অহনাকে ছেড়ে দেয়। নিচু হয়ে অহনার কোমরের পোড়া দাগটা দেখে উঠে দাঁড়িয়ে গ্যাসের চুলাটা অন করে নিজের হাতটা আগুনে রাখে। আবিরের হাত পড়ছে, অহনা চুলাটা অফ করে আবিরের হাতটা ধরে টান দেয়। তারপর আবিরের হাতটা কল ছেড়ে দিয়ে ঠান্ডা পানির নিচে ধরে ফ্রিজ থেকে বরফ এনে আবিরের হাতে ঘষতে থাকে। আবির তাকিয়ে দেখে অহনার দু চোখ গড়িয়ে পানি পড়ছে। তখন আবিরের আরো বেশি খারাপ লাগে। অহনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কাল আমি এমনটা করেছি না তোমার সাথে? প্লিজ আবির, ভুলে যাও না যা হয়েছে। এভাবে নিজেকে কেন বোড়াচ্ছ? এটা দেখে তো আমার আরো বেশি কষ্ট হচ্ছে। তুমি বোঝো না এটা? অহনা আবিরকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো তোমার সারপ্রাইজটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হুট করে কিভাবে ওখানে আদি চলে আসলো আমি বুঝলাম না। সারপ্রাইজ? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? অহনা আবিরকে সব খুলে বলল। জলি বলেছিল আবির সারপ্রাইজ দিতে তাকে রুমে ডেকেছে, আর যতক্ষণ না আবির বলবে চোখ খোলা যাবে না। তুমিই বলো আবির, আমি কি কোনো ভুল করেছি? আদি এসে যদি আমায় জড়িয়ে ধরে, তখন রুমটা অন্ধকার ছিল, ওকে আমি দেখিনি আবির। তবে ওর প্রতিটা স্পর্শে আমার কাছে অস্বস্তি বোধ হচ্ছিল। আমি যখন বুঝতে পারি ওটা তুমি নাও, তখন চোখ খুলতেই তোমাকে আমার সামনে পাই। তোমাকে কিছু বোঝানোর আগেই তুমি আমার হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে আসো, আর ওই শাড়িটা নিয়ে কত কথা শোনাও। ওটাও তো তুমিই আমায় অফিসে থাকতে পাঠিয়েছিলে, তাহলে কেন আমায় এতটা কষ্ট দিলে? অহনার কথা শুনে আবিরের কাল রাতে জলির ফোন করে বলা কথাগুলো মনে পড়ে যায়। আবির ভাবে তাহলে এই সবকিছুই কি জলিরই প্ল্যান ছিল? আবিরকে চুপ করে থাকতে দেখে অহনা বলে, কি ভাবছো আবির? কিছু বলছো না কেন? অহনা, ভুল করে ফেলেছি আমি। মানে? আমি তোমাকে কোনো শাড়ি পাঠাইনি, এমনকি কোনো সারপ্রাইজও প্ল্যান করিনি। বন্ধুদের জোরাজুরিতে পার্টিতে শুধু তোমাকে ফোন করে সময় মতো আসতে বলেছিলাম। তাহলে সবকিছু জলের প্ল্যান। কি বলছো কি আবির? জলি এমনটা কেন করবে? সে অনেক কথা, তোমাকে আমি অফিস থেকে ফিরে শোনাবো। কিন্তু আবির অহনার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দেয়। চুপ, আর কোনো কথা নয়, অফিস থেকে এসে সব খুলে বলবো। অহনা আর কোনো কথা বলে না। আবির রুটি বেলে ছেঁকে আলু ভাজি করে অহনাকে খাইয়ে দিয়ে টিফিন রেডি করে নিজে অফিসে চলে যায়। আবির চলে যাওয়ার পর অহনা ভাবতে থাকে আবির কখন আসবে আর কখন শুনবে সবটা। না শুনলে যে অহনার মনে শান্তি হচ্ছে না। তাহলে কি জলি এমনটা করেছে? কিন্তু কেন? এতে জলির কি লাভ? অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো ঝাড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে অহনা ভাবে এমন সময় আবার কে এলো। অহনা ভেজা চুল এক হাতে মুছতে মুছতেই দরজাটা গিয়ে খুলে দেয় আর তাকিয়ে দেখে দরজার সামনের দেয়ালে হেলান দিয়েই আদি দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আদি সামনে তাকিয়ে অহনাকে দেখে দাঁত কেলিয়ে হাসে। আহ অহনা, কাছে আসো না। অহনা আর কিচ্ছু বলার আগেই আদি অহনার মুখটা চেপে ধরে। অহনা চিৎকারও দিতে পারে না। আদি অহনার শরীরের গন্ধ শুকে জোরে একটা নিঃশ্বাস নেয়। বাহ সোনা, তোমার শরীরের গন্ধটা জাস্ট অসম। অহনার মুখ চেপে ধরায় কিছু বলতেও পারছে না, তাই হাত দিয়ে আদি চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে যায়, কিন্তু আদি অহনার হাত ধরে বসে। তারপর অহনার দিকে নেশা ধরা দৃষ্টিতে তাকায়, দেখে অহনা চুলের পানি গড়িয়ে গলা পর্যন্ত নেমে এসেছে। তাই আদি অহনার মুখ ছেড়ে দিয়ে দু হাত ধরে দরজার সাথে চেপে ধরে আর বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। কি রূপ, কি যৌবন, দেখলেই মাতাল করে দেয়। আহ, কাল আবিরের জন্য কিছু করতেই পারলাম না, কিন্তু আজ তো আবির বাসায় নেই। চলো সোনা, তোমাকে আদর দেই। কথাটা বলেই অহনার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিতেই জলে দূর থেকে অহনা আর আদির কয়েকটা ছবি তুলে নেয়। আদি তার নাকটা অহনার গলায় ছোঁয়াতে যাবে, তার আগেই অহনা নিজের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে জোরে ধাক্কা দিয়ে আদিকে ফেলে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজার সাথে হেলান দিয়ে অহনা হাঁপাতে থাকে আর কাঁদতে থাকে। ভয়ে অহনা শরীর থেকে ঘাম ছুটছে, আর ওদিকে দরজায় লাথি কিল ঘুষি দিয়েই চলেছে আদি।
আদির এমন কাণ্ড দেখে অহনা এবার সাহস করে উঠে দাঁড়ায় আর বলে, এই মুহূর্তে এখান থেকে আপনি যদি না যান তাহলে চিৎকার করবো, আমি চিৎকার করে পুরো এলাকা জড়ো করব। তারপর কি অবস্থা হবে আপনার বুঝতে পারছেন তো? অহনার কথাটা জলি শুনে ফেলে, তাই জলি এসে টানতে টানতে আদিকে নিয়ে যায়। দূরে নিয়ে বলে, আজ থাক, অন্য একদিন আসিস। মানে আমার ওকে আজই চাই, সর জলি। আদি যেতে লাগলে জলি আবার আদিকে টেনে ধরে। তারপর আদির মাথায় থাবড়িয়ে থাবড়িয়ে বলে, লুইচ্চা বলদ বাদর, তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? অহনা যদি চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে তাহলে কি অবস্থাটা হবে একবার বুঝতে পেরেছিস? সেই সাথে আমার প্ল্যানটাও যাবে। তাহলে অন্য একদিন আসিস, আজ চল। জলি ঠেলতে ঠেলতে আদিকে নিয়ে গাড়িতে বসায়। তারপর গাড়ি ড্রাইভ করে চলে আসতে লাগে। গাড়ির মধ্যে আদি এক দৃষ্টিতে বাঁকা নজরে জলির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জলির টি শার্টটা টেনে ধরে বলে, আচ্ছা জলি, তুইও কিন্তু কম সুন্দর না। জলি খেয়াল করে সামনে থেকে আদি তার টি শার্টটা টেনে ধরে আছে, আর আদির চোখ একদম তার টি শার্টটার ভেতরে। জলি আদির থুতনিতে দেয় এক ঘা। আদি মুখ তুলতে জলি টেনে নিজের টি শার্টটা ঠিক করে নেয়। হারাম জাদা, তোকে তো আমি। গাড়ির ভেতরে থাকা পানির বোতলটা উঠিয়ে আদির মাথায় বাড়ি দিতে যায়। এর আগে আদি জলির হাতটা ধরে বসে। জলির হাতের থেকে বোতলটা কেড়ে নিয়ে জলির ফোনটা হাতে তুলে নেয়। তারপর বলে, এই ফোনে আমার আর অহনার অনেক পিক তুলেছিস তুই, তাই না? আচ্ছা, এটাকে যদি এখান থেকে ভেঙে ফেলি? আদি আস্তে করে গাড়ির জানলার কাঁচটা নিচে নামিয়ে দেয়। তারপর ফোনটা ধরে বাইরে ছুঁড়ে মারতে গেলে জলি চিৎকার করে আদিকে থামায়। না না, প্লিজ প্লিজ আদি, এমনটা করিস না। এই পিকগুলো আমার খুব প্রয়োজন। আদি ফোনটা নিজের প্যান্টের পকেটে রাখে। তারপর জানলার কাঁচটা তুলে দিয়ে বলে, গুড, ফেলবো না। আর এই পিকগুলো তোকে দেব না। কেন? দেখ, তুই এই পিকগুলো আবিরকে দিবি। আবির আবার এসে আমাকে মারবে। এটা একটা বোকামির কাজ হয়ে গেল না? আমি জেনে শুনে আবিরের হাতে মার কেন খেতে যাব? টাকা দিবি? আমার কাছে টাকার কোনো অভাব আছে নাকি? আমার তো চাই অন্য কিছু। কি? আদি নেশা ধরা চোখে তাকিয়ে বলে, তোকে। কখনোই না। ঠিক আছে, ফোনটা ভেঙে ফেললাম। কথাটা বলেই পকেট থেকে ফোনটা বের করে যে জানলার কাঁচ খুলে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি জলি জানলার কাঁচটা তুলে দেয়। আমি রাজি, আমি আবিরের জন্য সবকিছু করতে পারি। জলির কথাটা শুনে আদি খুশি হয়ে যায়। জলির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তারপর জলির মাথাটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জলের চুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে নিজের ঠোঁটে জলির ঠোঁট জোড়া বসায়। নিচ থেকে আদি পা দুটো দিয়ে জলের পা ঘেঁষতে থাকে। কিছুক্ষণ পর জলির ঠোঁট ছেড়ে দিয়ে এক টানে দু হাতে জলের টি শার্টটা খুলে ফেলে। তারপর জলের গলায় আর বুকে ঠোঁট ছোঁয়াতে লাগে। গাড়ির গ্লাসে জলের দুহাত ঠেসে ধরে শরীরের সবটুকু ভার জলের উপর ছেড়ে দেয়। একেবারে মিশে যায় আদি। জলি খেয়াল করে আদির ঠোঁটের স্পর্শগুলো কামড়ে পরিণত হয়েছে। হাতের স্পর্শগুলো এখন নখের আঁচড় বসিয়ে দিচ্ছে। ব্যথায় রাগে ক্ষোভে জলের দু চোখ বন্ধ করে রাখে। জলের বন্ধ দু চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়তে থাকে। তবুও সে আদির এই অত্যাচার সহ্য করে, শুধুমাত্র আবিরকে পাবে বলে। জলি না চাইতেও আরো একবার আবিরকে পাওয়ার আশায় আদির কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তবে এবার আর আদি কাঁচা খেলেনি। গাড়ির ভেতরে তাদের দুজনের সাথেও আদি আরেকটা চোখ ফিট করে রেখেছে, সেটা জলির অজানা। এদিকে দুপুরে অফিসে বসে আবির অহনার কথা ভাবছে। এখন আবির ফ্রি আছে, ভাবে এই সময় অহনার সাথে একটু কথা বলে নি, মন্দ হয় না। আবির ফোনটা হাতে নিতেই টুংটাং মেসেঞ্জারে শব্দ বেজে ওঠে। মেসেজ চেঞ্জ করে দেখে অহনার সাথে আদির পিকগুলো, যা দেখে আবিরের চোখ দুটো রাগে গজগজ করতে থাকে। পিকগুলো ছিলই এমন যা বিশ্বাস করার মতো। আবির আবারও দিশেহারা হয়ে যায়, ভাবে অহনা তাকে ঠকিয়েছে। কাল রাতের দেখা অহনার আর আদির একসাথে কিছুই মিথ্যে নয়। জলি ঠিকই বলেছে, অহনা তাহলে নিজের দোষ ঢাকতেই জলিকে নিয়ে মিথ্যে গল্প শোনালো। রাত অনেক হয়েছে, আবিরের আসার নাম নেই। অহনা বারবার আবিরকে ফোন করছে, কিন্তু আবির তুলছে না ফোন। অহনা এবার চিন্তায় পড়ে গেছে, আবির কেন ফিরছে না। অহনার অনেক কিছু বলার আছে আবিরকে, অনেক কিছু শোনানোর আছে। আবিরকে যে বলতে হবে অহনার আজ আদি এসেছিল আর কি করেছে, সেই সাথে আবিরের কাছেও শুনবে জলি কেন এমনটা করেছে। এদিকে কলিং বেলের শব্দ শুনেই অহনা ছুটে আসে। দরজা খুলতে গিয়ে ভাবে আবার যদি আদি হয়, না না, দরজা খোলা যাবে না।
আবির হলে তো নাম ধরে ঠিকই ডাকতো। অহনা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আর বাইরে থেকে বারবার কলিং বেল বেজে চলেছে। অনেকক্ষণ পর অহনা বাইরে থেকে কারো কথা শুনতে পায়। দেখেছিস আবির দরজা খুলছে না, হয়তো বেডরুমে কোনো পুরনো প্রেমিকের সাথে শুয়ে আছে। যদি তাই হয় তাহলে এর শেষ আমি দেখে যাব। আবিরের কণ্ঠটা শুনে নিশ্চিত হই আমি। হ্যাঁ, আবির এসেছে। অহনা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়, আর তাকিয়ে দেখে জলের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির। একদম নিজের বুকের সাথে জলিকে মিশিয়ে রেখেছে। আবিরের এক হাতে মদের বোতল, তার থেকে এক ঢোক গিলে তাকায় অহনার দিকে। অহনা আবির কেমন অবস্থায় দেখে বড়সড় একটা ধাক্কা খায়। আবির, জলি, তোমরা এইভাবে? অহনাকে কিছু না বলে পাশ কেটে আবির জলিকে নিয়ে ভেতরে ঢুকে যায়। অহনা আবির পেছনে পেছনে আসে, দেখে আবির সারা বাড়িতে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো আবির? আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চায় অহনা, আর তখনই আবির অহনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন? বাড়িতে আর কে আছে বল। কথাটা বলেই অহনার চুলের মুঠি টেনে ধরে আবির। আবির, লাগছে, ছাড়ো আমায়। আবির অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়িয়ে আবিরের মুখটা ধরে বলে, কি হয়েছে তোমার আবির? আজ আবার কেন এমন করছো? তুমি না বলেছিলে আর কখনো কষ্ট দেবে না আমায়, ভালোবাসো না আমায়? তাহলে এমন পাগলামো কেন করছো? আর এত রাতে জলিকে কেন সাথে করে নিয়ে এসছো? অহনা কথাটা বলতে জলি এসে ধাক্কা দিয়ে অহনাকে আবিরের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। তারপর অহনার সামনে হাত উঁচিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, আবির আর তোর নেই অহনা। আবিরের বুকে হাত বুলিয়ে বলে, এখন থেকে আবির শুধু আমার, শুধুই আমার, তাই না আবির? আবির মদের বোতলে ঢোক গিলে বলে। হুম। জলি আবিরের বোতাম খোলা শার্টটা দুহাত দিয়ে দুপাশে সরিয়ে দিয়ে আবিরের নগ্ন বুকে নিজের নাকটা ঘষে আবিরকে জড়িয়ে ধরে বলে, হুম, আমার আবির। এসব দেখে অহনা একেবারে ভেঙে পড়ে, ভাবে আবির এমনটা কিভাবে করতে পারে। আর জলি আবিরকে জড়িয়ে ধরা অবস্থায় মুখটা অহনার দিকে ঘুরিয়ে বলে, দেখেছো তো অহনা, তোমাকে আমি আগেই বলেছিলাম আবিরের চরিত্র কেমন, কিন্তু তুমি তো সেটা বিশ্বাস করলে না। যাই হোক, আবির আজকে আমার। কথাটা বলে আবিরকে নিয়ে জলি বেডরুমের দিকে যায়। অহনাও আবির আর জলির পেছন পেছন যায়, কিন্তু অহনা রুমে ঢোকার আগেই জলি ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় অহনার মুখের সামনে। অহনা বাইরে থেকে দরজাটা চিৎকার করতে থাকে। এ কি, দরজা দিয়েছো কেন জলি? দরজা খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খোলো। ভেতর থেকে জলি বলে, চেঁচাও অহনা, চেঁচাও, যত খুশি পারো চেঁচাও, কিন্তু এই দরজা আর খুলছে না যতক্ষণ না আবির পুরোপুরিভাবে আমার হচ্ছে। মানে কি করবে তুমি ওর সাথে? দরজা খোলো, মদ খেলে ওর হুঁশ থাকে না। প্লিজ, দোহাই লাগে তোমার, ওর সাথে কিছু করবে না। দরজাটা খোলো প্লিজ জলি। বাইরে থেকে অহনা চিৎকার করতে থাকে, জলিকে বারবার ডাকে আর বোঝায়। জলি অহনার কোনো কথাই শুনে না। আবিরকে নিয়ে বিছানার কাছে গিয়ে ধাক্কা দিতে আবির বিছানায় ঢুলে পড়ে, আর জলি সেই সুযোগেই আবিরের কাছে যায়, আবিরের শার্টটা খুলে ফেলে। তারপর আবিরের বুকে আর গালে কিস করে, তারপর আবিরের ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় জলির ফোনটা বেজে ওঠে। জলি উঠে বসে দেখে আদির কল। জলি কলটা কেটে দেয়, তারপর নিজের কাপড়টা খুলে আবার আবিরের দিকে এগিয়ে আসে। আবির ছুতে যাবে, তখন আবার আদির কল আসে। এবার রাগ করে জলি আদির ফোনটা রিসিভ করে। সমস্যাটা কি তোর? হ্যাঁ, এইভাবে বারবার ফোন করে বিরক্ত কেন করছিস? কি করছিস জলি? আমি যা ইচ্ছা করি তাতে তোর কি? হারাম জাদা, যা চেয়েছিলিস তা তো পেয়ে গেছিস, এখন আবার কেন কল করেছিস? আমি বিজি আছি, এখন ফোন রাখ। জলি ফোনটা কাটার আগেই আদি বলে ওঠে, আরে আরে, রাগ করছিস কেন? তোকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। কিসের ভিডিও? দেখ, তারপর বুঝবি। জলি কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে। আজ সকালে গাড়িতে আদি আর জলি যা করেছে তার ভিডিওটা দেখে জলি মাথায় হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে এটা আদি কি করলো। আদি আবার ফোন করে আর জলিকে বলে, এই মুহূর্তে যদি তুই আমার কাছে না আসিস তাহলে ভিডিওটা আমি ভাইরাল করে দেব। না না আদি, প্লিজ না, প্লিজ তুই এমনটা করবি না। ভিডিওতে তো তুইও আছিস। হ্যাঁ, আছি তো। একটা কথা শুনে রাখ, 10 মিনিটের মধ্যে তুই আমার কাছে আসবি, না হলে আগে তোর পরিবার, বাবা মা সবার ফোনে ভিডিওটা চলে যাবে। তোর তোর লজ্জা করবে না? আমার সাথে সাথে তোর নিজেরও কত অসম্মান হবে জানিস? না, আমার লজ্জা করবে না, কারণ আমার বাবা মা পরিবার নেই, তাই মান সম্মানের ভয়ও নেই।
তোকে যেটা বললাম সেটা কর। বলেই কলটা কেটে দেয় আদি। আর জলি হ্যালো হ্যালো করে দেখে কলটা কেটে গেছে। জলি আবিরের দিকে আর তাকায় না, অন্যমনস্ক হয়ে নিজের কাপড়টা পরে রুম থেকে বেরিয়ে যায়। দরজা খোলা শব্দে অহনা তাকিয়ে দেখে জলি উল্টো কাপড় পরেছে। অহনা ভাবে, যখন আবিরকে নিয়ে ভেতরে গিয়েছিল জলির কাপড় তো উল্টো পরা ছিল না, তাহলে কি? অহনা ভাবতে ভাবতে ছুটে রুমে যায়। দেখে আবিরের গালের বুকে জলির লিপস্টিকের দাগ। অহনা এটা দেখে বড় একটা ধাক্কা খায়। দরজার সাথে মাথাটা ঘেঁষে আস্তে করে নিচে বসে পড়ে অহনা। আর এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কি করলে তুমি আবির? এদিকে জলির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আদি। আজ আদির স্পর্শে জলি একটু অস্বস্তি বোধ করে না। আদি চুলে বিলি কাটতে থাকে আর ভাবে, আদি কি সত্যিই আমাকে ভালোবাসতে চায়? কিন্তু আদি তো এমন না। আবার পরক্ষণেই মনে হয়, এ আমি কি ভাবছি, আবিরই বেস্ট, ভুলে গেলে তো চলবে না। অহনা আর আবিরের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। এখন যখন সফল হয়েছি তখন আবির আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জলি। সকালে ঘুম ভাঙলেই জলি উঠে দেখে আদি এখনো ঘুমোচ্ছে। আদিকে না ডেকে জলি চলে যেতে লাগে। হঠাৎই খেয়াল করে তার হাতটা পেছনের থেকে আদি টেনে ধরেছে। জলি পেছনে ঘুরে দেখে আদি এখনো ঘুম। অনেক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় জলি। ভাবে যাবে কি যাবে না। জলির মন বলছে আদির কাছেই থেকে যায়, আর মস্তিষ্ক বলছে না, অহনার কাছে হেরে যাওয়া চলবে না। জলি আস্তে করে নিজের হাতটা আদির হাতের মুঠো থেকে বেরিয়ে আনে। তারপর আদির গালে একটা কিস করে বলে, এই আদি, আমি চলে যাচ্ছি রে, তুই ভালো থাকিস। আমি আর কখনো তোর কাছে আসবো না, আমাদের আর কখনো দেখা হবে না। আর তোর এই শার্টটা আমি নিয়ে যাচ্ছি। জলি একটা চিরকুট লিখে আদির মাথার কাছে রেখে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করছে আর আদির কথা ভাবছে। জলির মন থেকে যেন আদি সরছে না। উফ, কি হয়েছে আমার? আমি আদির কথা কেন ভাবছি? গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে বাইরে এসে বারবার মুখ ছিটাচ্ছে জলি। চোখ বন্ধ করলেই জলির সামনে আদির মুখটাই ভেসে উঠছে। আদির ছোঁয়া, কথা, কান্না সব বারবার উপলব্ধি করছে জলি। জলি কিছু না ভেবে সোজা বাড়িতে চলে যায়। সারা রাত বাড়িতে না ফেরায় জলির বাবা মা দুশ্চিন্তায় ঘুমায়নি। সকালে আদির শার্ট পরা অবস্থায় জলি বাড়িতে ঢোকে। জলির পরনে ছেলে মানুষের শার্ট দেখে জলির বাবা মা নানান প্রশ্ন করে, যার উত্তর জলি দিতে পারে না। তারা জলির কাছে এটাও জিজ্ঞাসা করে রাতে কল করলে ধরেনি কেন। জলি বলে তার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারেনি। জলির বাবা মা জলিকে অনেক মারে। তারা বুঝতে পারে জলি নিশ্চয়ই বেপথে চলে গেছে। জলিকে মেরে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় বলে যায় আজ থেকে বাড়ির বাইরে যাওয়া ওর জন্য বন্ধ। জলির ফোনটাও কেড়ে নেয় তার বাবা। জলি মার খেয়ে রুমে গিয়ে কাঁদছে আর আদির কথা ভাবছে। আদির শার্টটা নাকের কাছে গিয়ে গন্ধ শুকছে। আমি ভুল করে ফেলেছি রে আদি, এই মুহূর্তে তোকে আমার বড্ড প্রয়োজন। যদি আর একটিবার বাড়ি থেকে বের হতে পারি, আমি ছুটে তোর কাছেই চলে যাব। জলি দরজায় টোকা দিতে থাকে আর চিৎকার করে তার মাকে দরজা খুলে দিতে বলে। মা, মা দরজাটা খোলো মা, আর একটাবার আমাকে বাইরে যেতে দাও। জলি দরজায় টোকাতে টোকাতে নিচে বসে পড়ে আর আদির কথা ভাবে। ওইদিকে আদি ঘুম থেকে উঠে জলিকে আর দেখতে পায় না। আদি সব জায়গাতে খুঁজে, ওয়াশরুমেও জলি নেই। জলি আমাকে এভাবে না বলে চলে গেল কেন? আদি বারবার জলিকে ফোন করে কিন্তু জলির ফোনটাও বন্ধ। পাশ ফিরে বিছানার বালিশের উপরে একটা চিরকুট দেখতে পায়। আদি চিরকুটটা হাতে নেয়, তাতে লেখা আছে, আমি চলে যাচ্ছি আদি, আর কখনো তোর সাথে আমি দেখা করতে চাই না। আমি আবিরকে ভালোবাসি। অনেক চেষ্টা করে অহনা আর আবিরের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছি। এখন আর আবিরকে পেতে আমার কোনো বাধা নেই। তাই আমি ঠিক করেছি খুব শীঘ্রই অহনাকে তাড়িয়ে আবিরকে বিয়ে করব। তুই ভালো থাকিস। তোকে বলে আসতে পারলাম না, তার জন্য সরি। আশা করছি আমার লেখাটা পড়ার পর তুই আর আমার জীবনে আসতে চাইবি না, যদি তুই আমার সত্যিকারের ভালোবেসে থাকিস। ইতি, জলি। চিরকুটটা পড়ার পর পর আদির দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ভাগ্যের এ কি নির্মম পরিহাস। জীবনে প্রথমবার কাউকে ভালোবাসছি, ঝলসানো অতীত ভুলে যাকে নিয়ে একটু সুখী হতে চেয়েছি, আর সেই এমন করলো আমার সাথে। আদি চিৎকার দিয়ে ওঠে। হে আল্লাহ, জীবনটা কেন এত কষ্টে? আদি মদের বোতলে চুমুক দিয়ে বারবার মদ খাচ্ছে আর বলছে, আমি চাইলেও জীবন আমাকে আরেকটা সুযোগ দেবে না ভালো হবার। ওইদিকে আবির ঘুম ভাঙলে উঠে দরজার কাছে অহনাকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। অহনার মুখের দিকে তাকাতেই আবিরের সেই ছবিগুলোর কথা মনে পড়ে যায়। আবির অহনাকে আর সহ্য করতে পারে না, উঠে এসে অহনাকে একটা লাথি মারে।
অহনা ছিটকে পড়ে গিয়ে কপালে একটু কেটে যায়। অহনা উঠে দাঁড়ায় আর বলে, মদের নেশা কি এখনো কাটেনি তোমার? কি বললি তুই? আবির অহনার গালে একটা থাপ্পড় মারে। অহনা ঘুরে রাগী দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। অনেক সহ্য করেছি আবির, আর না। তুমি যদি আর একটাবার আমার গায়ে হাত তোলো, তাহলে এই বাড়ি ছেড়ে আমি তোমার সংসার ছেড়ে এই মুহূর্তে চলে যাব। আবির অহনার গালটা চেপে ধরে। ভালোই বুদ্ধি এঁটেছিস দেখছি। নতুন প্রেমিক জুটিয়েছিস বলে এখন মুখে বুলি ফুটছে, তাই না? যা না, যা, তোর প্রেমিকের কাছেই যা। থাকতে হবে না তোর আমার সাথে। আবির অহনাকে ঘাট ধাক্কা দিয়ে দরজার কাছে নিয়ে আসে, তারপর বাইরে থেকে ইশারা করে বলে, দরজা খোলা আছে, চলে যা। অহনা না গেলে আবির দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। দুশ্চরিত্রা কলঙ্কিনী, তুই মরে যা, তবু আমার কাছে আর আসবি না। অহনা আর এক মুহূর্ত দাঁড়ায় না। এত অপমান বিনা দোষে নেওয়া যায় না, তাই অহনা চলে আসে। রাস্তায় নেমে অহনা আনমনা হয়ে হাঁটতে থাকে আর কালকে রাতের ঘটনাগুলো ভাবতে থাকে। আমি সত্যিই মরে যাব, তবু তোমার কাছে আর কখনো আসবো না আবির। তুমি থাকো তোমার জলিকে নিয়ে। হঠাৎ অহনার সামনে একটা গাড়ি আসে আর সেই গাড়িটার সাথে অহনা ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জলের বাবার গাড়িতে ধাক্কা খায় অহনা। তিনি অহনাকে নিয়ে নিজের বাড়িতে আসে। ডাক্তার দেখে বলে তেমন আঘাত লাগেনি, তবে কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে উঠবে। জলের বাবা মা অহনার কাছে বাড়ির ঠিকানা জানতে চায়। অহনা বলে তার যাওয়ার কোনো জায়গা নেই। ভালোবেসে যাকে পালিয়ে বিয়ে করেছিল সে চোখের সামনে অন্য মেয়ের সাথে রাত কাটায় আর সকাল হলেই মেরে তাড়িয়ে দেয়। অহনা সব কথা শুনে জলের বাবা মার মায়া হয় আর তারা অহনাকে তাদের সাথে থাকতে বলে। তারা অহনাকে মেয়ের মতোই রাখতে চায় আর অহনাও কোথাও যাওয়ার জায়গা না থাকায় রাজি হয়ে যায়। 3 দিন পর অহনা এখন অনেকটাই সুস্থ। জলি এখনো তার রুমে বন্দি। মা বাবা এসে জানলার ফাঁক দিয়ে জলিকে খাবার দিয়ে যায়। জলি কিচ্ছুই খায় না, সব খাবার রুমের মধ্যে ফেলে রেখে প্লেটটা আবার জানলার কাছে রেখে দেয়। চোখের কোণের কালো দাগ জলে স্পষ্ট বোঝা যাচ্ছে। না ঘুমায় আর না নিজের যত্ন নেয়, সারাক্ষণ মুখে একটাই নাম বিড়বিড় করে, বলে আদি। ওদিকে আবির তখন রাগের বশে অহনাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন অনুশোচনায় করছে। না পারছে খেতে আর না পারছে ঘুমোতে। আবিরের সবটা জুড়েই তো শুধু অহনাই বিরাজ করছে। আদি আর এখন কোনো মেয়ের কাছে যায় না। সারাদিন মদের বোতল হাতে বিছানার কোণে পড়ে থাকে। আদির কাছে এখন জলের মতো পৃথিবীর কোনো মেয়েই না। আদি শুধু নিজের শরীর না, মনটাকেও জলের করে দিয়েছে। কিছুতেই জলিকে ভুলতে পারছে না সে। এদিকে জলের শরীরটা আর চলছে না, মাথাটা ঘোরাচ্ছে, চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে যা কিছুই দেখছে সব ঝাপসা। এই বুঝি জলি মাথা ঘুরে পড়ে যাবে। আদি শার্টটা বুকে জড়িয়ে রেখেছে, কান্না করার শক্তিটুকুও নেই। আর কিভাবেই বা হবে, আজ 3 দিন যে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। জলের মা আজও খাবার নিয়ে এসে জানলার কাছে রাখে। ঘন্টা 2 পর প্লেট নিতে এসে দেখে খাবার এখনো সেখানেই পড়ে আছে। জানলার গ্রিল ছুঁয়ে তাকিয়ে দেখে জলি মেঝেতে। জলির নাম ধরে কয়েকবার ডাক দেয়, কোনো সাড়া নেই। তারপর ভয়ে চিৎকার দিয়ে উঠে, জলি, কি হয়েছে মা তোর? ওঠ বলছি। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমার জলির কি হলো? আর চিৎকার শুনে জলির বাবা আর অহনা ছুটে আসে। জানলার গ্রিল দিয়ে দেখে জলি মেঝেতে পড়ে আছে। অহনা বাইরে থেকে জলের মুখটা ভালো করে দেখতে পারে না। জলের বাবা গিয়ে রুমের দরজা খুলে দেয়। সবাই রুমের ভেতর আসে। এসে দেখে জানলার সামনের দেয়ালের সাথেই ভাত, রুটি, ডিম, এমন অনেক খাবার যা এতদিন ধরে জলিকে খেতে দেওয়া হতো, সব পচে গন্ধ হয়ে আছে রুমের মধ্যে। তাহলে কি জলি কিছুই খেত না, সব রুমের মধ্যেই ফেলে রাখতো? ভাবনার ছেদ ঘটিয়ে জলির বাবা গিয়ে জলিকে ধরে বিছানায় ওঠে। অহনা এগিয়ে গিয়ে জলের মুখটা দেখে অবাক। এ কি জলি, তুমি? জলের বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি চেনো আমার জলিকে? অহনা কিছু বলতে যাবে, তার আগেই জলে বিড়বিড় করে বলে উঠে, ভালোবাসি রে তোকে। একবার কি বলার সুযোগ পাবো না? নাকি নাকি তার আগেই মারা যাব? জলের বাবা মায়ের খেয়াল এবার জলের দিকে গেল। তারা জলের কাছে জানতে চায়। কাকে ভালোবাসিস তুই মা? অহনা ভাবে জলে আবিরের কথা বলছে, তাই মুহূর্তে ছুটে জলের রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে কাঁদে আর সেদিন রাতের কথাগুলো ভাবে। এদিকে ডাক্তার এসে জলিকে দেখে যায় আর বলে খাওয়া দাওয়া ঠিক মতো না করায় জলের এমন দশা হয়েছে। তার উপর শরীরের যত্নও নেয় না। এই মুহূর্তে মানসিক অশান্তিটা, দুশ্চিন্তা ওর মন থেকে দূর করতে হবে। অহনা কিছুক্ষণ পর আবার জলের রুমে আসে আর ডাক্তারের বলা কথাগুলো শুনে নেয়। ডাক্তার চলে গেলে জলের বাবা মা জলের কাছে আসে আর বলে, কাকে ভালোবাসিস তুই মা?
একবার আমাদেরকে বল, আমরা তাকে তোর কাছে এনে দেব। জলির যে হুঁশ নেই, অসুস্থ অবস্থায় ও একই কথাই বলে যাচ্ছে। অহনা জলির অবস্থা খারাপ দিকে যাচ্ছে দেখে বলে। জলি আমার স্বামীকে ভালোবাসে আঙ্কেল। জলির বাবা ঘুরে তাকায়। এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি। জলি সেই মেয়ে যার জন্য ও আমায় এত মেরেছে, যার সাথে আমার চোখের সামনে। অহনা আর কিছু বলতে পারে না, কেঁদে দেয়। কিছুক্ষণ পর চোখ মুছে বলে। আর দেরি করবেন না আঙ্কেল, আবিরকে জলির কাছ থেকে আনার ব্যবস্থা করুন। অসম্ভব। যেই ছেলে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে মিশতে পারে, সে ছেলেকে আমি আমার মেয়ের কাছে আসতে দেব না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন। জলিকে বাঁচানোর জন্য এই একটাই উপায় আছে। জলির মাও জলের মুখের দিকে তাকিয়ে অনেক জোর করে জলির বাবাকে, তারপর সে রাজি হয়ে যায়। অহনা এ বাড়িতে আছে সেটা আবিরকে বলতে বারণ করে, তাই বলে না। শুধু হাত জোর করে জলের জীবন বাঁচানোর জন্য। আবিরের কাছে ভিক্ষা চায় একবার জলের কাছে আসার জন্য। আবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের কথা ভেবে জলির বাড়িতে আসে। আবির আসতে অহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলির রুমের সামনে এসে আবিরকে দেখে, কিন্তু রুমে ঢুকে না। জানলার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে আর মুখ টিপে কাঁদতে থাকে। যে সে কান্নার আওয়াজ আবিরের কানে না পৌঁছায়। ওইদিকে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে আজ। আজ আদি চলে যাচ্ছে আমেরিকায়, আর আসার ইচ্ছে নেই এদেশে। জলের ছবিটা বুকে চেপে রেখে বলে। ছলনা করলি আমার সাথে? চলে যাচ্ছি রে আমি। তুই তোর আবিরকে বিয়ে করে সুখী হোস, কিন্তু তোর সেই সুখ দেওয়ার শক্তিটুকু আমার নেই। তোকে জোর করে বেঁধে রাখতে পারবো না, তাই চলে যাচ্ছি এই দেশ ছেড়ে, যাতে আর কখনো তোকে দেখতে না হয়। কাঁদতে কাঁদতে কথাটা বলে আদি। তারপর উঠে লাগেজটা নিয়ে বাড়ির চাবিটা দারোয়ানের কাছে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। অহনার কষ্টে বুকটা ভার হয়ে আছে, চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। জানলার গ্রিল ছুঁয়ে দূর থেকে শুধু আবিরকে দেখছে আর কাঁদছে। আবির জলির থেকে অনেকটা দূরে বসে আছে। জলির বাবা মা জলিকে ডাকছে। দেখ মা, কাকে এনেছি, চোখ খোল না প্লিজ। জলি বিড়বিড় করে বলছে। পানি, পানি, আমাকে একটু পানি দাও। পানি খাবি মা? জলির মা গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে জগটা খালি। অহনা নিজের চোখ মুখ মুছে পাশের কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে দিয়ে ওড়নাটা টেনে নিজের মুখটা ঢেকে পানি হাতে জলির রুমে আসে। গ্লাসটা জলির মায়ের হাতে দিয়েই অহনা চলে যায়। আবিরের কেমন যেন ঘুমটার আড়ালে থাকা মেয়েটাকে খুব আপন মনে হলো। মেয়েটার চলন একদম অহনার মতো। আবির উঠে মেয়েটাকে ডাকতে ডাকতে তার পেছনে যাবে, এমন সময় জলির বাবা আবিরের হাত ধরে বসিয়ে দেয়। যেও না বাবা, আমার মেয়েটার পাশে একটু বসো, ওকে ডাকো। এরপর আবির আর যায় না, ওখানেই বসে থাকে, কিন্তু জলিকে ডাকে না। আবির এখানে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে জলিকে বাঁচাতে। আবির জানে জলি তাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, হয়তো অনেক ভালোবাসে, কিন্তু আবির শুধু অহনাকে ভালোবেসেছে। অহনাকে ভালোবেসে পালিয়ে বিয়েও করেছে। তাদের বিয়ের পরও জলি অনেকবার আবিরকে বলেছে অহনাকে ছেড়ে দিতে, অহনা ভালো মেয়ে নয়। কিন্তু আবির জলির কথা বিশ্বাস করেনি। তবে আজ যখন প্রমাণ হয়ে গেছে অহনা দুশ্চরিত্রা, তখন আর অহনার সাথে থাকবে না, আর জলিকেও নিজের জীবনে জড়াবে না। জলি সুস্থ হলে আবির চলে যাবে। আবির ভাবে অহনা তাকে ঠকালেও অহনার মতো এত ভালো আর কাউকে সে বাঁচতে পারবে না। জলির মুখে পানির ছিটা পড়লে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে বাবা মা তার সামনে। জলি আস্তে করে উঠে বসে, দেখে কিছুটা দূরে আবির বসে আছে। জলি উঠে বসতেই আবির জলির দিকে ঘুরে তাকায়। জলি পাশ ফিরে রুমের দরজাটা খোলা দেখে খুশি হয়। জলি বিছানা থেকে নেমে যায়। সবাই ভাবে জলি আবিরের কাছে যাচ্ছে। বাইরে থেকে অহনা আবিরকে জলির কাছে আসতে দেখে ঘুরে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। জলির বাবা মাও বিছানার উপরে বসে আছে। তারা ভাবে জলি আবিরের কাছেই যাচ্ছে। জলি ঢুলে পড়ে যাওয়ার আগে আবির ধরে নেবে। একই, জলি আবিরের পাশ কেটে কোথায় চলে গেল? জলি রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর মনে মনে বলে এখন আর কেউ আমাকে আদির কাছে যেতে বাধা দিতে পারবে না। আমি আসছি আদি, তোর কাছে, আর কখনো তোকে ছেড়ে যাব না। জলি ঢুলতে ঢুলতে এগিয়ে গাড়িতে বসে পড়ে, আর জলির বাবা মা এসে ভেতর থেকে দরজাটা টোকাতে থাকে। অহনা তাদের চিৎকারে জলিকে ডাকতে শুনে চোখ খুলে জানলা দিয়ে দেখে জলি তার রুমে নেই। অহনা আবার মাথায় ঘোমটা দিয়ে সে দরজাটা বাইরে থেকে খুলে দেয়।
দরজা খুলতেই জলির বাবা মা ছুটে আসে, দেখে জলি গাড়ি স্টার্ট দিচ্ছে। তারা জলিকে ডাকতে যাবে, এর মধ্যেই জলি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জলির মা কান্না করতে থাকে। কোথায় গেল আমার মেয়েটা? যদি নিজের কোনো ক্ষতি করে বসে। জলি নিজের চোখ মুছতে মুছতে ঝাপসা চোখে গাড়ি ড্রাইভ করে। অবশেষে জলি এসে আদির বাড়ির সামনে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে দুলতে দুলতেই মেন গেটে টোকা দিতে থাকে। আস্তে আস্তে করে বলে, আদি, এই আদি। বাড়ির দারোয়ান জলিকে দেখে এগিয়ে আসে। এ কি জলি ম্যাডাম, আপনি এখানে এই অবস্থায়? আপনার শরীর ঠিক আছে ম্যাডাম? জলি আস্তে করে বলে। আদিকে একটু ডেকে দেবেন চাচা? আদি স্যার তো আমেরিকায় চলে গেছে। ফ্লাইটের টিকিটের সময় 3টায় ছিল, আর এখন বাজে 3:30। এতক্ষণে তো। জলি এটুকু শুনেই না বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চোখ মেলে দেখে জলি তার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। জলির বাবা মা জলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলি তুই মা? রাস্তার উপর পড়েছিলি, ভাগ্যিস আমি তোর পিছু নিয়েছিলাম। যেই বাড়িটার সামনে পড়েছিলি সে বাড়ির দারোয়ান তোকে আমার গাড়িতে উঠাতে সাহায্য করেছে। যদি এমন তেমন কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো? জলি ডুকরে কেঁদে ওঠে। আদির কথা মনে পড়তে জলির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জলি তার বাবা মাকে কিচ্ছু বলে না। সামনে তাকিয়ে দেখে আবির দাঁড়ানো। জলি মনে মনে ভাবে, সত্যিকারের ভালোবাসা সত্যি খুব কষ্টের। আমি যেমন আদিকে ভালোবাসি, আবিরও ঠিক তেমনই অহনাকে ভালোবাসে। ওদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে দিতে হবে। জলি তার বাবা মাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জলির বাবা মা রুমের বাইরে গেলে জলি আবিরকে সব খুলে বলে। অহনার কোনো দোষ নেই, সবকিছু জলির প্ল্যান ওদেরকে আলাদা করার। আবির সবটা শুনে জলির উপর রেগে যায়, কিন্তু জলি আদিকে হারিয়েছে ভেবে আর কিচ্ছু বলে না। জলের উপর রাগ করে রেখেই বাড়িতে চলে আসে। জলের উপরে রাগ ধরে রেখেই বাড়িতে চলে আসে আর সজোরে নিজের হাতে আঘাত করতে থাকে দেয়ালের সাথে। কষ্টে আবিরের বুকটা ফেটে যাচ্ছে। আবিরের হাত থেকে রক্ত ঝরছে। আবির অহনার নাম ধরে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। আমি কি করলাম অহনা? কেন তোমায় ভুল বুঝে দাঁড়িয়ে দিলাম? এখন তুমি আমি কোথায় খুঁজবো? আবির চলে গেছে, সেদিকে কারো খেয়াল নেই। অহনার রুমে কাঁদছে আর জলির বাবা মা অহনাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পর অহনাকে ঘুম পাড়িয়ে তারা জলির রুমে যায়, দেখে আবির নেই। তারা জলির কাছে আবিরের কথা জিজ্ঞাসা করলে জলি বলে, আবির তার ভালোবাসার মানুষের কাছে গেছে। কথাটা শুনে জলির বাবা মা অবাক। তারা ভাবে আবিরের জীবনে আরো কত মেয়ে আছে। আমাদের দুটো মেয়ের জীবন নষ্ট করেও কি ওর হয়নি? আবিরের জীবনে অন্য মেয়ে আছে, সেটা জলির বাবা মা অহনাকে বলেনি। অহনা কষ্ট পাবে বলে। অহনা নিজের রুম থেকে বের হয় না। সারাদিন কাঁদে আর ভাবে জলির সাথেই হয়তো আবির সুখে আছে। এদিকে জলিও নিজের রুম থেকে বের হয় না। সারাদিন আদির শার্টটা জড়িয়ে ধরে কাঁদে আর একা একা কথা বলে। ওদিকে আবির খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতেই নিজের যত্ন নেয় না। সারাদিন অহনার কথাই ভাবতে থাকে আর নিজেকে আঘাত করেই শাস্তি দেয়। এভাবে এই 3 মাস কেটে গেছে, আদির কোনো খোঁজ নেই। জলি মাঝে মাঝে আদির বাড়ির দারোয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু সেও আদির কোনো খবর জলিকে দিতে পারে না। আজ সকাল থেকে জলির মাথাটা ভারী ভারী লাগছে, কিছু খেলেই বমি পাচ্ছে। জোর করে জলির মা জলিকে খাইয়ে দেওয়ার পর জলি দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। রুমে আসার আগে মাথা ঘুরে পড়ে যায়। জলির বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, ভাবে জলির আবার কি হলো। ডাক্তার আসে, জলিকে চেক আপ করে বলে জলি প্রেগনেন্ট। জলির বাবা জলিকে খুব মারে আর জলি চিৎকার করে। জলির মা রুমের বাইরে থেকে দরজায় তাকাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, মেয়েটাকে আর মেরো না। এই চিৎকার চেঁচামেচির আওয়াজে অহনার রুমে ভেসে আসে। অহনা আজ 3 মাস নিজের রুম থেকে বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। অহনার যাওয়ার কোনো জায়গা নেই, তাই তো না চাইতেও জলিদের বাসায় পড়ে আছে। কিন্তু অহনা ভাবে জলি ঠিকই আবিরের সাথে সুখে আছে। অহনা আবিরকে আর জলিকে একসাথে দেখতে পারবে না, এতে অহনার খুব কষ্ট হবে। তাই তো নিজেকে বন্দি করে রেখেছে রুমে। কিন্তু কেন যেন অহনার আজ বাইরে যেতে খুব ইচ্ছে করছে। অহনা ভাবছে কিসের এত চেঁচামেচি। অহনা রুম থেকে বের হয়ে জলির রুমের সামনে আসে, দেখে জলির মা দরজায় তাকাচ্ছে আর কাঁদছে, বলছে আর মেরো না মেয়েটাকে। অহনা জলির মাকে গিয়ে ধরে, বলে আন্টি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। জলির মা অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে জলিকে ওর বাবা তখন থেকে মেরেই যাচ্ছে। অহনা দরজাটা তাকিয়ে বলে, আঙ্কেল দরজা খুলুন, কি হয়েছে, এভাবে মারছেন কেন জলিকে? অহনার কণ্ঠ শুনে জলির বাবা থেমে যায়।
এতদিন পর অহনা নিজের রুম থেকে বেরিয়েছে বলেই খুশি হয় তিনি। নিজের চোখের পানি মুছে এসে দরজাটা খুলে দেয় আর অহনার মুখের দিকে তাকিয়ে কাঁদে। অহনা জানতে চায়, এ কি আঙ্কেল, কাঁদছেন কেন? আপনি কি হয়েছে? সব শেষ হয়ে গেছে মা, আমার মান সম্মান সব শেষ। এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে, আমার মান সম্মান সব এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার আজ সমাজে মুখ দেখানোর উপায় নেই। মানে? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে। ডাক্তার বলেছে জলি প্রেগনেন্ট। কথাটা শুনে অহনা বড়সড় একটা ধাক্কা খায়। অহনা ভাবে সন্তানটা আবিরের। জলির বাবা আবার বলে, আমি আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিয়ের আগে আমার মেয়ে মা হতে চলেছে। এরা জানাজানি হলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। রাস্তায় বের হলে লোক আঙুল দিয়ে দেখিয়ে বলবে, দেখ জলি বাবা যাচ্ছে। অহনা নিজেকে সামলে নেয়। নিজের মনের মধ্যে থেকে বের হয়ে আসা কান্নাটা রোধ করে বলে, কিচ্ছু হবে না আঙ্কেল। জলি আর আবিরটা একে অপরকে ভালোবাসে, আর এই সন্তানটা তো আবিরের। আবিরকে বলুন জলিকে বিয়ে করে নিতে। কথাটা বলে অহনা রুমের মধ্যে যায়। জলি বিছানার উপর বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে আর হাঁপাচ্ছে। এত মার খেয়ে জলির আর শক্তিটুকু নেই উঠে দাঁড়াবার। অহনা গিয়ে জলির কাঁধে হাত রাখে। জলি আস্তে করে মাথাটা উঠায় আর সামনে তাকিয়ে অহনাকে দেখতে পায়। অহনা, তুমি এখানে? এমন সময় জলির বাবা রুমে ঢুকে পড়ে আর অহনাকে বলে, আবির একটা দুশ্চরিত্র অহনা, ও কখনোই জলিকে বিয়ে করবে না। অহনা প্রশ্নসূচক ভঙ্গিতে জলির বাবার দিকে তাকায় আর বলে, কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছে, আবির শুধু মেয়েদেরকে ব্যবহারই করে। প্রথমে তোমাকে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, তারপর আমার মেয়েকে ব্যবহার করে ছেড়ে গেছে তার জন্য ভালোবাসার কাছে। জলি তার বাবার কথা শুনে অবাক। জলি তার বাবার কাছে জানতে চায়, অহনাকে তাড়িয়ে দিয়েছে মানে? আবির তো অহনাকে পাগলের মতো ভালোবাসে। অহনা জলির দিকে তাকায়। অহনা বুঝছে না জলি এটা কি বলছে। জলি আবার বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম আবিরকে অহনার থেকে আলাদা করে ফেলতে, কিন্তু সেটা আমি পারিনি। কারণ আমার কাছে যেমন অহনাকে হারানোর জেদ ছিল, আবিরের কাছেও তেমন অহনাকে ভালোবেসে বেঁধে রাখার শক্তি ছিল। অহনা জলিকে ঝাঁকিয়ে বলে, এসব তুমি কি বলছো জলি? আবিরের সন্তানের মা হতে চলেছো তুমি। আবির যদি সত্যিই আমার ভালোবাসতো তাহলে ও আমাকে বাড়ি থেকে বের করে দিত না। তোমার সাথে ওই রাতে ওসব করতে পারতো না। জলি বুঝতে পারে না অহনা কেন ভ্রান্তের মতো আছে। জলি ভাবে, তাহলে কি এতগুলো দিন আমার জন্য দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে আছে? না না না, এই কিছুতেই হতে পারে না। আমি পাপের শাস্তি হয়তো পাচ্ছি। এবার জলি টেনে অহনাকে বিছানায় বসায় আর সবকিছু খুলে বলে। জলি যা যা করেছে আবির আর অহনাকে আলাদা করার জন্য। আর সেদিন রাতে তাদের মধ্যে কিছুই হয়নি। জলি তাদের কাছে গিয়েছিল সেদিন। জলির মুখে সব শুনে অহনা জলিকে জিজ্ঞাসা করে, তাহলে এই সন্তান আদির? জলি নিজের পেটে হাত রেখে মাথাটা ঝাঁকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, এটা আমার আর আদির সন্তান। কথাটা শুনেই অহনা বিছানা থেকে নেমে নিচে এসে দাঁড়ায়। অহনা খুশি হবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারছে না। অহনা ভাবছে, কেন আমি আবিরকে ছেড়ে চলে আসলাম? ও তো এমন করেই না, ও তো এমনই করে, তাই বলে ওকে এতটা অবিশ্বাস করলাম। অহনা জলির বাবা মাকে বলে জলিদের বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তে খালি পায়ে ছুটতে ছুটতে আবিরের কাছে আসে। বাড়িতে কলিং বেল বাজায় আর কিছুক্ষণ পর আবির এসে দরজাটা খুলে দেয়। দরজা খুলতে আবির তার চোখের সামনে অহনাকে দেখে। আবির কিছু বলার আগেই অহনা ঝাঁপিয়ে পড়ে আবিরের বুকে আর কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে তোমায় ছেড়ে চলে যাওয়া। প্লিজ আমায় ক্ষমা করে দাও আবির। আবির অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, কোথায় ছিল এতদিন? কত কষ্টে ছিলাম তুমি জানো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। আর যাব না। জলি আমাকে সব বলেছে। তোমার কোনো দোষ নেই। তুমি ঠিক করেছো আমার সেদিন মেরে। তোমার জায়গায় আমি হলে আমিও ঠিক এমনটাই করতাম। কারণ তোমাকে আমি ভালোবাসি আর আমি অন্য কারোর সাথে তোমায় দেখতে পারি না। আমার তো খুব কষ্ট হয়েছিল তখন। আবির অহনাকে ছাড়িয়ে নিজের সামনে এনে অহনার মুখটা আঁকড়ে ধরে। অহনা দুহাত দিয়ে আবিরের হাতে হাত রাখতেই আবির আহ করে ওঠে। অহনা আবিরের হাত দুটো নিজের সামনে এনে দেখে প্রচন্ড ক্ষত হাতে। এ কি আবির, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? অহনা বুঝতে পারে আবির নিজেকে আঘাত করে শাস্তি দিয়েছে এতদিন ধরে। অহনা আবিরের হাতটা উঠিয়ে আবিরের হাতে ক্ষতগুলোতে চুমু খেতে থাকে।
অহনার চোখ বেয়ে পানি পড়ছে। আবির হাতটা টেনে অহনার গালটা আঁকড়ে ধরে বলে। অহনা কাঁদতে কাঁদতে আবিরের গায়ে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয় আর বলে, কি হয়েছে অহনা, এমন কেন করছো? আবির অহনার হাতটা টেনে ধরে অহনাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে, তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রথমে কষ্ট দাও আমায়, তারপর নিজেকে। আমায় মেরেছিলে বলে নিজের হাতে আঘাত করে এতদিন শাস্তি দিয়েছো, তাই না? হ্যাঁ অহনা, শান্ত হও না এবার। আমি একদম ঠিক আছি। আমাকে আগে বলো, তুমি কোথায় ছিলে এতদিন? অহনা আবিরকে সব খুলে বলে। আজ 3 মাস অহনা জলিদের বাসায় ছিল। অহনা আবিরকে এটাও বলে জলি প্রেগনেন্ট। কি, জলি প্রেগনেন্ট? হ্যাঁ আবির, জলি প্রেগনেন্ট। আদির সন্তানের মা হতে চলেছে জলি, কিন্তু সমস্যা একটাই, আদির কোনো খোঁজ নেই। আর আঙ্কেলও জলিকে অনেক মেরেছে। প্রেগনেন্সি অবস্থায় জলিকে মেরেছে আঙ্কেল? কিন্তু কি করবে আঙ্কেল? এভাবে এটা মেনে নেওয়াটাও যে একজন বাবার জন্য অসম্মানের। তাছাড়াও আঙ্কেলের দৃষ্টিকোণ থেকে সে ঠিক আছে। সমাজের কথা ভাবাটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ সেটাও ঠিক, আমাদের উচিত আঙ্কেলকে বোঝানো। ঠিক বলেছ আবির। তাড়াহুড়ো করে আমি তোমার কাছে চলে আসলাম, না জানি ওখানে হচ্ছে এটা কি, কে জানে। আমাদের এখনো বাড়িতে যাওয়া উচিত। জলির বাবা জলির চুলের মুঠি ধরে টেনে বলেছে, ছি জলি ছি, তোকে জন্ম দিয়েছি ভেবে আমার ঘৃণা হচ্ছে। এতটা নিচে নামতে তোর লজ্জা করলো না? আজই এই বাচ্চাটাকে নষ্ট করবি তুই, আয় আমার সাথে। কথাটা বলে জলির হাত ধরে টান দেয়। জলি চিৎকার করে কাঁদে। কোনো মতে হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পা জড়িয়ে ধরে বলে, এটা করো না বাবা, এটা আমার আদির সন্তান, একে আমি নষ্ট করতে পারবো না। আমার আদি জানতে পারলে যে খুব কষ্ট পাবে, আমাকে ঘৃণা করবে। জলির বাবা জলিকে চুলের মুঠি ধরে টেনে ওঠায়, তারপর বলে, কে আদি, কি তার বংশ পরিচয়, আর কথাই সে বল। জলি কেঁদে উঠে, কাঁদতে কাঁদতেই বলে, ওর কোনো বংশ পরিচয় নেই বাবা। ওর জন্মের সময় ওর মা মারা যায়। যে ওর মাকে আশ্রয় দিয়েছিল সেই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। 2 বছর আগে সেও মারা গেছে, আর এখনো কোথায় আছে সেটাও আমি জানি না। জলির মুখে কথাটা শুনে জলির বাবা জলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। জলির বাবাকে এসে জলির মা আটকায়, বলে, আর মেরো না আমার মেয়েটাকে। জলিকে বুকে জড়িয়ে জলির মা কাঁদে, আর জলির বাবা দূরে সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন মেয়ে আমার চাই না। জলির বাবা আলমারি থেকে জলির সব জিনিসপত্র বের করে কেরোসিন ঢেলে আগুন চালিয়ে দেয়। তারপর জলির হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে এসে বলে, তুই আমার মেয়ে না? যদি মরেও যাস তবু আমার বাড়িতে আর আসিস না। কথাটা বলে জলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে যাওয়ার আগেই অহনা এসে জলিকে ধরে বসে। অহনার সাথে আবিরও এসেছে জলিদের বাসায়। এদিকে অহনা আর আবির জলির বাবাকে অনেক বোঝায়, কিন্তু সে বোঝে না। জলিকে আসে মেয়ে মানতেই চায় না। না পেরে আবির আর অহনা জলিকে নিজের সাথে নিয়ে যায়। অহনা আর আবির জলিকে এই অবস্থায় আশ্রয় দেয়, বলে জলি এদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকে। এই অবস্থায় অহনা জলির খুব যত্ন নেয়, জলির জন্য ভালো মন্দ রান্না করে, জলিকে খাইয়ে দেয়, এমনকি জলির চুলটা পর্যন্ত আশ্রয় দেয়। অহনার এত কেয়ার আর যত্নে জলি অহনাকে বোন ভাবতে শুরু করে। এখন জলি আর অহনার সম্পর্কটা একদম 2 বোনের মতো। মাঝে মাঝে আবিরের দেখলে হিংসে হয়। অহনা জলিকে বেশি সময় দেয় বলে আবির রাগ করে, মাঝে মাঝে না খেয়ে ঘুমিয়ে পড়ে। অহনা এসে আবিরকে খাইয়ে দিলে তারপর খায়। আবার মাঝে মাঝে আবির আর অহনার খুনসুটি ভালোবাসা চোখের সামনে দেখলে জলির আদির কথা খুব মনে পড়ে। জলি আর আদির সম্পর্কটাই তো ছিল খুনসুটিময়। তাই জলি তখন রুমে এসে দরজাটা বন্ধ করে পেটে হাত রেখে একা একাই আদির সন্তানের সাথে কথা বলে। এভাবেই 8টা মাস কেটে গেছে। আদির এখনো কোনো খোঁজ নেই। আজ সকালে হঠাৎ আবির চায়ের কাপে চুমুক দিয়ে নিউজ পেপারটা হাতে নিয়েছে। পেপারে 1 পৃষ্ঠা চোখ যেতেই আবির চিৎকার দিয়ে উঠে, আদি, অহনা, জলি কোথায়? তোমরা তাড়াতাড়ি এসো। কিচেনে বসে জলির সাথে গল্প করতে করতে অহনা ময়দা মাখাচ্ছিল রুটি বানাবে বলে। আবিরের চিৎকার শুনে আর আদির নামটা শুনে জলির বুকের ভেতর ধক করে উঠে। উঁচু পেট নিয়ে জলি তাড়াহুড়ো করে উঠতেও পারছে না। অহনা জলিকে ধরে উঠায়, তারপর জলিকে নিয়ে আবিরের কাছে আসে। জলি এসে আদিকে খুঁজে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় আদি? অহনা ভাবে আবির মজা করছে। কি হয়েছে এটা কি তোমার? এভাবে সাত সকালে চিৎকার চেঁচামেচি কেন করছো? চলবো। জলির হাত ধরে আবার কিচেনের দিকে যাবে অহনা, তখনই আবির অহনাকে থামতে বলে। তারপর অহনার সামনে পেপারটা ধরে। অহনা পেপারটা দেখে বিশ্বাস করতে পারে না।
হা হয়ে আছে সে। অহনার এমন হা হয়ে থাকা দেখে জলি পেপারটা হাতে নেয়, দেখে আদির ছবি, যা দেখে জলির চোখেও পানি চলে আসে। তারপর লেখাটা পড়ে। খুব অল্প সময় একজন সফল বিজনেসম্যান আদি চৌধুরী আগামীকাল দেশে ফিরছে। খুশিতে জলি নিজের কান্না ধরে রাখতে পারে না। জলির চোখ ছলছল করছে। ঝাপসা চোখের টলমল জল গড়িয়ে পড়ার আগে জলি মুছে নেয়। তারপর পেপারটা বুকের সাথে চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে, আদি আসছে, আমার আমার আদি ফিরে আসছে। অহনা, আবির, নিউজটা পড়েছিস তোরা? আমার আদি ফিরে আসছে। জলি নিজের পেটে হাত রেখে বলে, সোনা, তোর বাবাই আসছে। জলির এমন আদির প্রতি ভালোবাসা দেখে অহনার চোখেও পানি চলে আসে। ভাবে আদিও কি এভাবে জলিকে ভালোবাসে, নাকি আদি এখনো আগের মতনই আছে। পরদিন সকালে জলিকে রেডি করিয়ে চুল আছড়ে দিচ্ছে অহনা। আবির বাইরে থেকে চিৎকার করে ডাকছে, কি হলো তোমাদের? ওদিকে আদি তো এয়ারপোর্ট থেকে চলে যাবে। এদিকে টিভিতে নিউজ দিয়েছে, এয়ারপোর্টে সাংবাদিকরা আদিকে ঘিরে ধরেছে, আর তারা আদিকে একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। আদিও তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। সেটা দেখে আবির অহনাকে বলছে জলিকে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হতে, আর অহনা আসছি বলে বলে জলিকে আরো বেশি করে সাজাতে ব্যস্ত। অবশেষে জলিকে খুব সুন্দর করে সাজানো হলো। অহনা জলিকে নিয়ে বাইরে আসে। আবির জলিকে দেখে বলে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আদি চোখ ফেরাতেই পারবে না জলির থেকে। কথাটা শুনে জলি লজ্জা পায়। লজ্জা পেয়ে বলে, যা, কি যে বলিস না তুই আবির। অহনা বলে, আবির ঠিকই বলেছে। তারপর আবির আর অহনা হাসতে থাকে। হাসতে হাসতে অহনা চোখের সামনে সবকিছু ঝাপসা দেখে। অহনা লক্ষ্য করে তার মাথাটা ঘুরছে। অহনা পড়ে যেতেই আবির অহনাকে ধরে বসে। অহনাকে আবির ডাকে, দেখে কোনো সাড়া নেই। তাই আবির আর জলি এয়ারপোর্ট না গিয়ে অহনাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নেওয়ার পর অহনাকে চেক আপ করে ডাক্তার বলে অহনা মা হতে চলেছে। কথাটা শুনে আবির আর জলিও খুব খুশি হয়। আবার পরক্ষণে জলির মনটা খারাপ হয়ে যায়। সে আদির কাছে যেতে পারলো না বলে। অহনা মাথাটা এখনো ভার হয়ে আছে। আবির আর জলি অহনাকে নিয়ে বাড়িতে আসলে অহনা আবিরকে বলে জলিকে নিয়ে আদির কাছে যেতে। অহনাকে বিশ্রাম নিতে বলে আবির জলিকে নিয়ে আদির কাছে যায়। এয়ারপোর্টে জলি আর আবির আসার আগে আদির গাড়িটা চলে যায়। জলি আর আদির সাথে দেখা হয় না। পেপারে লেখা ছিল একটা অ্যাওয়ার্ড ফাংশনে নিমন্ত্রণ হয়ে দেশে এসেছে আদি। অ্যাওয়ার্ড পাওয়ার পর আবার নাকি আমেরিকাতে চলে যাবে। ফাংশন শুরু হবার টাইম তো 5টা, এখন মাত্র 10 মিনিট সময় আছে। না জানি ফাংশন শেষে আদির সাথে জলির দেখা হবে কিনা। জলি আর আবির অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে রওনা দেয়। আবিরের গাড়িটা থামাতে জলি গাড়ি থেকে নেমে যায়। দূর থেকে তাকিয়ে জলি আবিরকে দেখতে পায়। স্টেজে আদি অ্যাওয়ার্ড হাতে তার সফলতার গল্প শোনাচ্ছে, তার জীবনের ব্যর্থতার গল্পও শোনাচ্ছে। আদি জীবন কাহিনী শুনে সবার চোখে পানি চলে আসে। আদি যখন বলে সে একজনকে ভালোবেসেছিল, এক ছলনাময়ীকে বিশ্বাস করেছিল, কিন্তু সেও তাকে ঠকিয়েছে, তখন জলি বুঝতে পারে যে আদি তার কথাই বলছে। জলি চোখের পানি মুছে দূর থেকে চিৎকার দিয়ে ওঠে। আদিকে ডাকে জলি, আর জলি চিৎকারে সকলের নজর জলের দিকে। ভিড়ের মধ্যে আদি দূর থেকে অন্ধকারে জলিকে দেখতে পারে না, শুধু কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা জলি। জলি ভিড় ঠেলে একটু এগিয়ে আসলে আদি আবছা জলির মুখটা দেখতে পায়। এতদিন পর জলিকে দেখে আদি খুশি হয় যে জলি তার কাছে এসেছে। আদি তার 2 হাত মেলে দেয় জলির কাছে। আসলে জলিকে জড়িয়ে ধরবে। জলি 8 মাসের পেট নিয়ে জোরে হাঁটতেও পারছে না, তবু আজ নিজের সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে ছুটে আসে। জলি স্টেজের কাছাকাছি আসলে সব লাইট ক্যামেরা জলের দিকে, আর আদির চোখ যায় জলের পেটের দিকে। আদি ভাবে জলি প্রেগনেন্ট। মুখ তুলে জলের পেছনে দেখে আবির হেঁটে আসছে। আবিরকে দেখে আদির 11 মাস আগে জুলির লিখে রেখে যাওয়া সেই চিঠিটার কথা মনে পড়ে যায়। আদি ভাবে আবিরের সাথে জুলির বিয়ে হয়েছে, আর জুলির গর্ভে আবিরের সন্তান। এটা ভেবে আদি নিজের হাতটা নামিয়ে পিছনে ঘুরে যায়। জুলি এসে আদিকে টেনে বলে, এই আদি, তুই আমাকে না বলে এইভাবে চলে গিয়েছিলি কেন রে? তুই জানিস না তোকে আমি কত মিস করেছি। কথাটা বলে জুলি আদিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর আদির গালটা ধরে বলে, কেন চলে গিয়েছিলি তুই? আদি কোনো উত্তর না দিয়েই নিজের গাল থেকে জুলির হাতটা নামাতে যায়, আর জুলি আরো শক্ত করে আদির গালটা ধরে নিজের দিকে টেনে নেয়। তারপর আদির মুখে অজস্র চুমু এঁকে দিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদে। আদি খেয়াল করে সমস্ত লাইট ক্যামেরা তাদের উপর। আদি এক ধাক্কা দিয়ে জুলিকে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনার সাহস হয় কিভাবে এভাবে আমাকে স্পর্শ করার? সিকিউরিটি গার্ড, কে কোথায় আছেন? আপনাদের
মাইনে দিয়ে রাখি কি জন্য? একজন মানুষ এইভাবে স্টেজে কিভাবে চলে আসলো? আদির কথা শুনে সবাই ভয়ে ভয়ে বলে, স্যার, আমরা ভেবেছি উনি আপনার পরিচিত। পরিচিত? আপনাদের কি বুদ্ধি নেই? দেখতে পাচ্ছেন না একজন গর্ভবতী মহিলা? এনাকে আমি কিভাবে চিনব? নিশ্চয় আমার কোনো প্রতিপক্ষের সাজানো নাটক এটা। আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে নাকি ইনস্টল করতে, সেটাই বুঝতে পারছি না। জলি আদির ব্যবহারে আর কথার মধ্যে বদল দেখে অবাক, ভাবে এসব কি বলছে আদি। জলি আদির কাছে আবার এগিয়ে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে বলে, কি সব বলছিস তুই আদি? এবার জলি আদির হাতটা নিজের পেটে ছুঁয়ে বলে, এই সন্তানটা। জলি আর কিছু বলার আগে আদি জলির পেট থেকে হাতটা টেনে এনে রাগে কষ্টে ঠাস করে জলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জলিকে আদি থাপ্পড় দিলে আবির স্টেজের কাছে এসে, কিন্তু সিকিউরিটি গার্ডরা আবিরকে স্টেজে উঠতে দেয় না। জলিকে টানতে টানতে তার স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে আর আদি মাইক হাতে বলে, কেউ ছবি তুলবেন না, এটা আমাকে ছোট করার জন্য প্রতিপক্ষের প্ল্যান। জলিকে কিছু দূর নিয়ে আসার পর গার্ডরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে গিয়ে ব্যথা পায়, হাতে ছিলে যায়। তারপরও জলি আবার উঠে দাঁড়ায় আর আদির কাছে আসতে চায়। গার্ডরা আবার জলিকে আটকায়। জলি বারবার বলে শুধু একবার আদির সাথে কথা বলে সে চলে যাবে, তবুও জলির কোনো কথা তারা শুনতে চায় না। তাই জলি তাদের ঠেলে ছুটতে থাকে। ছুটে স্টেজের সিঁড়িতে আসতে হোঁচট খেয়ে পড়ে যায় আর জলি পেটে আঘাত পায়। জলি আর উঠতে পারে না, যন্ত্রণায় চিৎকার করে আর আদিকে ডাকে। আদি জলির এই অবস্থা দেখে ছুটে আসে, কিন্তু জলিকে স্পর্শ করে না, কারণ তার আগে আবির জলিকে এসে ধরেছে। আদি উঠে দাঁড়ায় আর আবির জলিকে ডাকে। জলির প্রচুর রক্তক্ষরণ হয়, হাঁপাচ্ছে আর চিৎকার করছে। আদি সরে গিয়ে নিজের চোখটা বন্ধ করে জলির যন্ত্রণা অনুভব করছে। আবির বলছে জলিকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু জলি আদির সাথে কথা না বলে যাবে না। আদি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছে আর জলি চিৎকার করে এখনো আদিকেই ডাকছে। যন্ত্রণায় ছটফট করছে জলি, দাপড়াচ্ছে আর চিৎকার করে আদিকে ডাকছে। আদি চাইলেও জলির কাছে আসতে পারছে না, কারণ জলিকে আবির নিজের কোলের সাথে মিশিয়ে রেখেছে। জলির অবস্থা দেখে আবিরের চোখেও পানি চলে এসেছে। আদি ভাবছে জলির গর্ভের সন্তানটা আবিরের, আর জলি এখন আবিরের স্ত্রী। যত কষ্টই হোক জলির কাছে যাওয়া চলবে না। নিজের হাত দুটো শক্ত করে মুঠ করে রেখেছে, তবুও জলির কাছে আসছে না সে। জলির থেকে দূরে সরে এসে অন্যদিকে নিজের মুখটা ঘুরিয়ে নিজের চোখের পানি ফেলছে আর জলির যন্ত্রণাটা অনুভব করছে। জলি চিৎকার করতে করতে ক্লান্ত, খুব প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আর বিড়বিড় করে এখনো বলছে, আদি আদি আমি ছলনাময় নই, আমি ঠকাইনি তোকে। জলি আস্তে করে নিজের হাতটা পেটে রেখে বলে, আমি হয়তো আর বাঁচব না রে সোনা। আমি মরে গেলে তুই তোর বাবাইয়ের মতো হবি না, ক্ষমা করে দিবি বাবাইকে। আবির ঝাড়ি দিয়ে জলিকে থামায় আর বলে, এসব কি বলছিস তুই জলি? তোর কিছু হবে না, হসপিটালে চল। কথাটা বলার পর জলি চোখ দুটো বন্ধ করে নেয়। আবির জলিকে ডাকে, কিন্তু জলি আর ওঠে না। আবির বুঝতে পারে জলির হুঁশ নেই। এদিকে ফাংশনে উপস্থিত সকলের চোখে জলির অবস্থা দেখে পানি চলে আসে, কিন্তু কেউ আদির ভয়ে জলির কাছে আসতে পারছে না। আর আদি দূর থেকে জলি আর আবিরের মধ্যে কথা হতে দেখে ফাংশন থেকে চলে যেতে লাগে। আদি গাড়ি কাছে চলে এসেছে, গাড়িতে উঠতে যাবে। আবির জলিকে ছেড়ে দিয়ে চিৎকার করে আদিকে ডাকে। আদি ঘুরি তাকালে আবির আদির কাছে আসে, তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে আবির বলে, বেঈমান, নির্লজ্জ, এতটা পাষাণ কি করে হলি তুই? যে মেয়েটা তোর জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছে, নিজের মা বাবা পরিবার সবকিছু হারিয়েছে, আজ তাকে এইভাবে অস্বীকার করছিস? আবিরের কথাটা শুনে আদি থমকে যায়। আদি কিছু জিজ্ঞাসা করবে আবিরের কাছে, তার আগে আদির গার্ডগুলো আবিরকে ধরে আদির কাছ থেকে দূরে সরে নিয়ে আসে। আবিরকে গার্ডগুলো মারতে যাবে, এমন সময় জলির বাবা মা এসে গার্ডগুলোর কাছ থেকে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর জলির বাবা আদির কাছে এসে ঠাস করে আদির গালে একটা কষিয়ে থাপ্পড় দেয়। সেটা দেখে আদির গার্ডগুলো জলির বাবার কাছে আসতে যায়। আদি হাত উঁচু করে তাদেরকে ইশারায় থামিয়ে দেয়। তারপর জলির বাবা কাঁদতে কাঁদতে আদির দিকে আঙ্গুল তুলে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি, এমনকি মান সম্মানের ভয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি পর্যন্ত। আমার মেয়েটা বোকা, তাই তোকে ভালোবেসেছে, আর তোর সন্তানকে এতগুলো মাস ধরে গর্ভে ধারণ করেছে। আজ আমার কোনো মান সম্মানের ভয় নেই। হয়তো টিভিতে আমার মতন আমার আত্মীয় স্বজন সমাজ সবাই দেখেছে আমার মেয়ের কষ্টটা, সবাই বুঝেছে ওর পরিস্থিতি।
জলির বাবা আবিরকে ডাকে। আবির, হ্যাঁ আঙ্কেল। মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ও কিছু বাঁচাতে হবে। আমি আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে যে আমাকে ওই সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। জলির বাবার কথা শুনে আদি এখনো সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর আদির সামনে থেকে জলিকে ধরে নিয়ে আবির আর জলির বাবা মা হসপিটালে চলে যায়। ওরা চলে গেলে আদি চিৎকার দিয়ে উঠে, ভাবে কি জলির সাথে আবিরের বিয়ে হয়নি? ওই সন্তানটা আমার? এবার সত্যিটা জেনে আদির এখন আরো বেশি কষ্ট হচ্ছে। এদিকে জলির জ্ঞান ফিরতে আবার ছটফট শুরু করে দেয়, চিৎকার করে আর আদিকে ডাকে। গাড়ির ভেতরে জলির মা জলির হাতটা চেপে ধরে রেখেছে আর বলছে একটু ধৈর্য ধরতে, খুব অল্প সময়ের মধ্যে আমরা হসপিটালে চলে আসব। এদিকে জলির অবস্থা আরো খারাপ হতে চলেছে। জলির বাবা খুব ভয়ে ভয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলে, তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। জলি বাবাকে ধরে বলে, তুমি এসেছো বাবা, তবে অনেক দেরি করে ফেলেছো। আমি হয়তো আর বাঁচবো না। আমি মারা গেলে আমার আদি সন্তানকে দেখো। জলির বাবা জলির মুখটা চেপে ধরে বলে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। এদিকে আদি বসা ছেড়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। গাড়িতে বসে পড়ে আদি আর খুব দ্রুত গতিতে তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে। আদির পেছন পেছন 4টা গাড়িতে শুধু ওর গার্ডরা আসে। রাস্তায় অনেক জ্যাম। আদি যেই রাস্তা দিয়েই আসছে, পুলিশ আগে থেকে সে রাস্তা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে জলিদের গাড়ি জ্যামে আটকে আছে। জ্যাম দেখে গাড়িটা ঘুরিয়ে আবির অন্য রাস্তা দিয়ে নিতে যায়। আর ঠিক তখনই জলির চিৎকার আরো বেড়ে যায়। এদিকে পুলিশ আবিরের গাড়িটা আটকে সাইড করতে বলছে। এ রাস্তা দিয়ে আদি যাবে বলে আবির পুলিশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনো মতেই আবিরের কথা শুনে না। উপায় না পেয়ে আবির গাড়ি থেকে নেমে যায় আর আশেপাশের কিছু মহিলাকে ডেকে আনে। তারা এসে জলির অবস্থা দেখে জলিকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটা ঝোপের কাছে নিয়ে যায় আর জলির চারপাশে শাড়ি দিয়ে ঘিরে দেয়। দূর থেকে জলির বাবা আর আবিরের চিন্তা হতে থাকে। জলির মা জলির কাছে আছে, সে জলিকে আর একটু ধৈর্য ধরতে বলছে। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। বাচ্চার কান্নার আওয়াজ হতেই জলি শান্ত হয়ে যায়। আবির আর জলির বাবার চোখে খুশির বন্যা বয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকে না। মিনিট কয়েক পর জুলি আবার চিৎকার শুরু করে দেয় আর আবার আবির ও জলির বাবা চিন্তা শুরু হয়। ওদিকে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। জলির মা কেন এখনো আসছে না, আর জুলি কেন আবার চিৎকার করছে। এর মধ্যে আবারও বাচ্চার কান্না আওয়াজ আসে তাদের কানে। জলি ওখান থেকে একজন মহিলা বলে উঠে, যমজ বাচ্চা। কথাটা শুনে জলির বাবা আর আবির আবারও খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জলি আবার চিৎকার করে। এবার জলির বাবা আর আবির আবার চিন্তায় পড়ে যায়। যমজ বাচ্চা হবার পর জুলি আবার কেন চিৎকার করছে, তাহলে এবার জলির কি হবে? জলির বাবা চিন্তায় কেঁদে দেয়। আবির জলির বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ আছে। জলির বাবা কাঁদতে কাঁদতে থেমে যায়। জলির চিৎকারও এখন আর নেই। কিছুক্ষণ পরিবেশ নিস্তব্ধ। তারপর জলির মা ঝোপের বাইরে বেরিয়ে আসে আর মুখটা কালো করে জলির বাবার সামনে এসে দাঁড়ায়। জলির বাবা সেটা দেখে জলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় আর বলে, আমার জুলি আর নেই, তাই না? কথাটা শুনে জলির মা জলির বাবাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এক ঝাড়ি দিয়ে বলে, জলির বাবা ভাবে জলির মা এখনো তার প্রতি রেগে আছে। জলিকে তাড়িয়ে দিয়েছে বলে ভুল করেছে। জলিকে তাড়িয়ে দিয়ে যে ভুল করেছে, তার জন্য জলির মৃত্যুর কারণ হয়তো তাকেই ভাববে। তাই হাত জোর করে জলির বাবা জলির মায়ের কাছে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য মেয়েটা আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে জলির মা আবার ঝাড়ি দিয়ে জলির বাবাকে একদম নিশ্চুপ করিয়ে দেয়। তারপর বলে, প্রথমে 2টা ছেলে, তারপর একটা মেয়ে হয়েছে, আর তোমার মেয়েও ভালো আছে। কথাটা শুনে জলির বাবা আর আবির একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাস্তার সাইডে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আদি যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। এত গাড়ির ভিড়ে আদি আর আবিরের গাড়িটা পাশ ফিরে দেখে না। গাড়িটার পাশ কেটে আদি চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে চিৎকার করে ডাক্তার নার্স সবাইকে ডাকে। আদিকে দেখে কিছু নার্স হসপিটালে পেশেন্টদের বাড়ির লোক ছুটে আসে আর সুন্দরী সুন্দরী মেয়েরা গা ঘেঁষে অটোগ্রাফ নিতে চায়। আদি এক ইশারায় তার গার্ডগুলো সবাইকে সরিয়ে দেয়। তারপর গার্ডদের সাথে রিসেপশনে গিয়ে জলির ছবি দেখিয়ে খোঁজ করে আর জানতে পারে না, এই হসপিটালে এই পেশেন্ট আসেনি। কথাটা শুনে আদি হসপিটাল থেকে বেরিয়ে আসতে যায়। এমন সময় একজন ডাক্তার আদিকে জিজ্ঞাসা করে, ছবির মহিলাটাকে? তখন আদি উত্তরে বলে, আমার সন্তানের মা। আদি এই হসপিটাল থেকে বেরিয়ে এসে অন্য হসপিটালে যায়। একটা পর একটা শহরে সব হসপিটালে গিয়ে আদি জুলিকে খুঁজছে, কিন্তু কোনো হসপিটালেই জুলিকে খুঁজে পায় না।
আদি এবার ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে। আর সেখানে এসে তার দারোয়ানের কাছে জানতে পারে জুলি প্রায় এই বাড়িতে আসতো। আর দিনে 3-4 বার ফোন করে শুনতো আদির কোনো খবর আছে কিনা। কথাটা শুনে আদি এবার অনেক ভেঙে পড়ে আর ভাবে, এতটা ভালোবাসে জলি আমাকে, আর আমি এতগুলো দিন ওকে ভুল বুঝলাম। ওকে এত মানুষের ভিড়ে অপমান করলাম। আমি আমার সন্তানকে, আমার জলিকে অস্বীকার করেছি। না না, আমি আর জলিকে কষ্ট দিতে পারবো না। ওকে ফিরিয়ে আনবো, কিন্তু কোথায় পাবো ওকে? এদিকে অহনা খুব চিন্তায় আছে। আর টিভিতে তখন ওভাবে সবটা দেখে অস্থির হয়ে আছে। আবিরের ফোনটাও বন্ধ, হয়তো ফোনে চার্জ নেই। কিন্তু জলির আর ওর সন্তানের কি হলো সেটাই তো জানতে হবে। এমন সময় আবির আসে, এসে অহনাকে বলে জলির 3টা সন্তান হয়েছে, 2টো ছেলে আর 1টা মেয়ে। আর তখন ফোনে চার্জ না থাকায় ফোনটা অফ হয়ে গিয়েছিল। আবিরের বলতে দেরি, অহনার লাফাতে দেরি নেই। অহনা খুশিতে লাফিয়ে ওঠে আর পড়ে যেতে নিলে আবির ধরে বসে। তারপর নিচু হয়ে অহনার পেটে মুখ গুজে আবির বলে, আমাদের সন্তানের যেন কিছু হয় না অহনা। অহনা আবিরকে ধরে উঠায়, তারপর বলে, কিচ্ছু হবে না, প্লিজ আবির, আর 1 মিনিটও দেরি করো না। আমায় এক্ষুনি জলির কাছে নিয়ে চলো, আমি এর ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নেব। এদিকে আদি তার দারোয়ানের কাছে সবটা শুনে জলির বাড়িতে আসে। জলি বিছানায় শুয়ে আছে আর পাশে 3টা দোলনাতে 3টা বাচ্চা দোল খাচ্ছে। জলির মা তার এক হাতের সাথে 3টা দোলনায় হোনা বেঁধে একসাথে দোল দিচ্ছে, আর এক হাত দিয়ে জলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর জলি ঘুমোচ্ছে। এমন সময় আদি এসে চিৎকার দিয়ে ওঠে। আদির চিৎকার শুনে জলির বাবা বেরিয়ে আসে, দেখে আদি এসেছে। আদিকে দেখে জলির বাবা জলির সেই যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটা মনে পড়ে যায়। আদি এগিয়ে এসে জলির বাবার কাছে জলির কথা জিজ্ঞাসা করতেই তিনি রেগে আদিকে মেরে বসে। আর সেটা দেখে আদির গার্ডগুলো এগিয়ে আসলে আদি তাদের বাইরে বের করে যেতে বলে। আদির কথা মতো গার্ডগুলো বাড়ির বাইরে চলে যায়। তখন আদি জলির বাবাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তিনি আদির কোনো কথাই শুনতে চায় না। আদিকে তিনি আবারও মারে আর বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। আদি যায় না। জলির বাবাকে বোঝানো বাদ দিয়ে এবার ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে জলির রুমে যায়। আর গিয়ে দেখে জলি ঘুম, বাচ্চাগুলো দোলনায় ঘুমাচ্ছে। আদিকে দেখে জলির মা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। আর আদি ছুটে জলির কাছে আসে, জলির মাথার পাশে বসে জলির কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর জলির মুখটার দিকে চেয়ে দেখে যে তার জন্য এতগুলো দিন এতটা কষ্ট সহ্য করেছে। আদি জীবনে জলিকে পেয়ে আজ খুব খুশি। আদির 2 চোখ গড়িয়ে সুখের অশ্রু ঝরছে। পাশ ঘুরে আদির 3টা দোলনায় 3টা বাচ্চাকে দেখে জুলির মায়ের দিকে যায়। জুলির মা ইশারায় উত্তর দেয়, ওরা তোমার আর জুলির সন্তান। এমন সময় জুলির বাবা রুমে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে বলে, তোর মতন বেইমানের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কথার মারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। 3টা বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নার আওয়াজ শুনে জুলি জেগে যায় আর দেখে আদিকে তার বাবা মারছে। জুলির মা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জুলি দেখে চিৎকার দিয়ে বাবাকে বলে আদিকে আর না মারতে, কিন্তু সে শোনে না। আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর টেনে হিঁচড়ে আদিকে রুম থেকে বাইরে নিয়ে যায়। জুলির মাও তাদের পেছন পেছন যায়, কিন্তু ছাড়াতে পারে না। উঠে দাঁড়ানোর শক্তি জুলির নেই, তবুও চেষ্টা করে আর খাট থেকে পড়ে যায়। জুলি পড়ে গিয়ে ব্যথা পায়, চলতে খুব কষ্ট হয়। তবুও জুলি মেঝেতে ঘষতে ঘষতে বাইরে আসে আর চিৎকার করে বলে, ওকে ওকে মেরো না বাবা, ওর কোনো দোষ নেই, ও শুধুই আমাকে ভুল বুঝেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। জলির বাবা অনেক মেরে আদিকে এক ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। তখনই আবির এসে আদিকে ধরে বসে। আবির চেয়ে দেখে আদি সমস্ত মুখ রক্তাক্ত হয়ে আছে। আবিরের পাশ থেকে অহনা তাকিয়ে দেখে সিঁড়ির কাছে জলি এসে চিৎকার দিয়ে নামছে। একটু এমন তেমন হলে জলি পড়ে যাবে, সেটা দেখে অহনা জলির নাম ধরে চিৎকার দিয়ে দৌড়ে জলির কাছে যেতে লাগে। আর পা পিছলে দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অহনা মাথায় চোট খায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আবির দেখে আদিকে ছেড়ে দিয়ে অহনার কাছে যায়। জলির বাবা মা ছুটে অহনার কাছে যায়। আবির অহনাকে ডাকে, কিন্তু অহনা ওঠে না। আবিরের এখন কান্না পাচ্ছে, কাঁদতে কাঁদতে বলছে, এটা তুমি কি করলে অহনা? আমি তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম, আমাদের সন্তানের যদি কিছু হয়ে যায়। জলির বাবা বলে, আর দেরি করো না, আবিরকে হসপিটালে নিয়ে চলো। আবির অহনাকে কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। আর জলির বাবাও আবিরের সাথে যায়।
জলির মা জলির কাছেই থাকে। জলিকে ধরে রুমে নিয়ে যেতে গেলে পারে না, তখন আদি ডুলতে ডুলতে সিঁড়ি বেয়ে উপরে আসে আর জলিকে কোলে তুলে নেয়। জলি আদির রক্তাক্ত মুখটা হাতে ছুঁয়ে কেঁদে ওঠে আর কেঁদে আদির বুকে নিজের মুখ গুজে দেয়। এরপর অহনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসে আবির পাগলের মতো ডাক্তার ডাকে। ডাক্তার নার্স সবাই ছুটে আসে। অহনাকে শুয়ে দেওয়া হয় বেডে। ডাক্তার অহনাকে দেখে বলে এক্ষুনি ওটিতে নিতে হবে। ওটিতে নিয়ে যাওয়া হয় অহনাকে। আবির এখনো অহনার হাতটা শক্ত করে ধরে আছে। ওটির কাছে আসলে ডাক্তার আবিরকে বাধা দেয় আর অহনার থেকে আবিরের হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভেতর চলে যায়। ভেতর থেকে দরজাটা বন্ধ আর বাইরে থেকে আবির খুব টেনশনে আছে। জলির বাবা আবিরকে সান্ত্বনা দিচ্ছে আর আবির কাঁদছে। জলির বাবা বলছে, কিচ্ছু হবে না আমাদের অহনার, ওই ষষ্ঠীর উপর ভরসা রাখো আবির। কিন্তু আবিরের মন যে মানছে না। অহনা কিংবা তাদের সন্তানের কিছু হলে তখন যে তাদেরও স্বপ্ন ভেঙে যাবে। বিয়ের 3 বছর পর আজ অহনা মা হতে চলেছে। কত স্বপ্ন বুনেছে দুজনে এই দিনটার জন্য। জলিকে দেখে রোজ মাঝ রাতে অহনা কেঁদে উঠতো আর আবিরের কাছে একটা সন্তান আবদার করত। বলতো জলির মতো সেও মা হতে চায়। সন্তানের জন্য তারা অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধ খেয়েছিল। আর আজ যখন তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তখন এমনটা কেন হলো? ওদিকে জলির মায়েরও মনটা ছটফট করছে অহনার জন্য। আদি ব্যাপারটা লক্ষ্য করে জলির মাকে হসপিটালে যেতে বলে অহনার কাছে। জলি আর তার সন্তানদের সে দেখবে। জলির মা আর দেরি করে না, আদির কাছে জলিকে রেখে নিশ্চিন্তে হসপিটালে চলে যায়। এখন বাড়িতে শুধু জলি, আদি আর তাদের সন্তান আছে। ছেলে মেয়েগুলো দোলনায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। বিছানায় পা এলিয়ে দিয়ে বসে জলি আদির কাণ্ড দেখছে। একবার একজনকে কোলে নিয়ে তাকে রেখে আরেকজনকে কোলে নিচ্ছে আদি। কি হচ্ছে কি আদি? ছেলে মেয়েদের ঘুমোতে দে না। আদি মেয়েকে কোলে করে নিয়ে এসে জলির কোলে তুলে দেয় আর 2 হাতে 2 ছেলেকে নেয়। তারপর জলির সামনে বসে বলে, 3 বেবি আমাদের, কাকে ছেড়ে কাকে কোলে নেব বুঝে উঠতে পারছি না। যদি কারো আদর কম হয়ে যায় তখন তো বড় হয়ে চুল ছিঁড়াছিঁড়ি করবে 3 জনে আর বলবে আমরা ওদের মধ্যে ভেদাভেদ করি, একজনকে কম ভালোবাসি আর একজনকে বেশি। আদি কথা বলছে আর জলি আদির মুখের দিকে চেয়ে আছে। বাবার মায়ের দাগগুলো আদির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জলি বিছানার উপরে মেয়েটাকে শুয়ে দিয়ে তারপর আদির কোল থেকে ছেলে দুটোকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর আদির মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। জলির কান্না দেখে আদি জলিকে ঝাঁকিয়ে বলে, এই কাঁদছিস কেন? ও, আমাদের বিয়ে হয়নি এর জন্য কাঁদছিস তাই না? ঠিক আছে, তোর বাবা মা বাড়িতে আসুক, আমি তাদের অনুমতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে করব, প্লিজ কাঁদিস না। জলি ঝাঁপিয়ে আদির বুকে পড়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, আমাকে ক্ষমা করে দে আদি। আমার জন্য আজ বাবা তোকে এভাবে মারলো, কিন্তু বিশ্বাস কর আমার বাবা খারাপ না রে। আমাকে সে খুব ভালোবাসে, তাই তোকে মেরেছে। আদিও জলিকে জড়িয়ে ধরে। জলির মাথায় হাত বুলিয়ে বলে, আমি বুঝতে পেরেছি জলি। হসপিটালে ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে আর আবির ডাক্তারকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। জলির বাবাও এগিয়ে ডাক্তারের কাছে আসে আর জলির মাও মাত্র হসপিটালে এসেছে। ডাক্তার বলে, সরি, এভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে পেশেন্টের পেটে খুব জোরে আঘাত পেয়েছে, যার কারণে পেশেন্টকে বাঁচাতে পারলেও আমরা বেবিটাকে বাঁচাতে পারিনি। আবির কথাটা শুনে থ হয়ে আছে, কিছুই বুঝে উঠতে পারছে না, শুধুই কষ্ট হচ্ছে। কষ্টে আবিরের বুকের ভেতরটা চিনচিন ব্যথা অনুভব করছে। আর আবির ভাবছে কথাটা জানলে অহনার কি হবে। অহনাকে কেবিনে শিফট করা হয়। কিছুক্ষণ পর অহনার জ্ঞান ফিরে আসে। চোখের সামনে অহনা আবিরকে আর জলির বাবা মাকে দেখে উঠে বসে আর অহনার সবকিছু মনে পড়ে যায়। অহনা ভাবে তখন সিঁড়ি থেকে নেমে পড়ে যাওয়ার পরে বাচ্চাটার কিছু হয়নি তো। আবিরের চোখে পানি দেখে অহনা কিছুটা আঁচ করে। নিজের পেটে হাত রেখে উপলব্ধি করে তাদের সন্তানটা আর নেই। অহনা কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, আমার সন্তান, আমার সন্তান। আবির অহনার কাছে আসে আর অহনাকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও অহনা, প্লিজ শান্ত হও, আমরা আবার সন্তান নেব, প্লিজ এই দুর্ঘটনা তুমি ভুলে যাও। অহনা মানতেই চায় না কেন এমনটা হলো তাদের সাথে। আবির অহনাকে বলেছিল সাবধানে থাকতে, কিন্তু অহনা তা পারলো না। অহনা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে, ভাবছে সব দোষ তারই।
উত্তেজিত হয়ে অহনা নিজের হাতে স্যালাইনের টান দিয়ে খুলে ফেলে। কেবিনের মধ্যেই সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। কাঁদতে কাঁদতে অহনা মেঝেতে বসে পড়ে। আবির অহনাকে শান্ত করতে পারে না। যখন অহনা বসে পড়ে তখন অহনার মাথাটা নিজের বুকে চেপে ধরে রেখে বলে, আমরা আবার সন্তান নিব না, প্লিজ এবার একটু শান্ত হও। জলির বাবা মা এমন অবস্থায় অহনাকে ছাড়তে চায় না। আবিরকে বলে কটা দিন তাদের বাসায় অহনাকে নিয়ে থাকতে। আবিরও রাজি হয়ে যায়। অহনাকে নিয়ে জলিদের বাসায় যায়। অহনা বাড়িতে এসেছে শুনে জলি খুব খুশি হয়। কিন্তু জলির রুমে আজ অহনা একবারও আসেনি। হয়তো ছোট ছোট বেবিগুলোকে দেখলে অহনা খুব ভেঙে পড়বে, তাই আবির অহনাকে জলির রুমে আসতেও দেয়নি। জলির অহনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ তাকে বাঁচাতে গিয়েই তো অহনার এই অবস্থা। কিন্তু জলিকে এখনো কেউ বলেনি অহনার বাচ্চাটা আর নেই। জলি আদিকে বলে অহনার রুমে তাকে একটু নিয়ে যেতে। তাই আদি জলিকে কোলে তুলে অহনার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জলি অহনাকে ডাকে। অহনা, এই অহনা, পরে ঘুমাস, একটু আমার সাথে কথা বল না। অহনা না ঘুরলে জলি অহনাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখে অহনার চোখে পানি। এ কি অহনা, তুই কাঁদছিস? এমন সময় কাঁদলে তো বাচ্চাটার উপর সেটার প্রভাব পড়বে, আর বড় হয়ে সে তোর মতোই কাঁদন রানী হবে। জলি কথাটা বলতে অহনা শোয়া ছেড়ে উঠে বসে আর জলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমার বাবুটা নেই জলি। আমার স্বপ্ন আশা সব ভেঙে চুরমার হয়ে গেছে। আবির আমাকে অনেকবার বলেছিল সাবধানে থাকতে, আমি শুনিনি। আমি পারিনি আমার নিজের বাচ্চাকে বাঁচাতে। কথাটা শুনে জলি একদম নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর অহনা জলিকে ছেড়ে দিলে জলি আদির মুখের দিকে তাকায় আর আদিকে বলে বাচ্চাদেরকে এই রুমে নিয়ে আসতে। আদি গিয়ে বাচ্চাদের এই রুমে নিয়ে আসে। তারপর জলি বিছানার উপরে তাদেরকে শুইয়ে দেয় আর বলে, একসাথে এতগুলো বাচ্চা সামলানো আমার পক্ষে সম্ভব না। আর আদি বিজনেসের কাজে সবসময় তো বিজিই থাকবে। আর আমি কতটা অলস তা তো তুই খুব ভালো করেই জানিস। তাই আমি চাই এদের মধ্যে একজনকেই তুই নিয়ে নে। জলির মুখে এমন কথা শুনে আদি রেগে উঠে জলিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কথাটা বলার আগে আমার অনুভূতি নিয়েছিস? একটা কথা শুনে রাখ জলি, আমার সন্তানদের আমি শুধু আমার পরিচয়ে বড় করব। দরকার হলে ওদের এক একজনকে দেখাশোনা করার জন্য আমি 1000টা লোক রাখবো, তবুও আমার সন্তানদের আমি কাউকে দিতে দেব না। জলি আদিকে বোঝাতে চেষ্টা করে, অহনাবির ছাড়া তাদের সন্তানরা এই পৃথিবীতে আসতোই না। আজ জলির সময় এসেছে তাদের ঋণ শোধ করার। তাছাড়াও অহনা আজ জলিকে বাঁচাতে গিয়ে তার নিজের সন্তানকে হারিয়েছে। যেখানে জলির 3 সন্তান, সেখানে অহনা কেন শূন্য করলে তিল তিল করে কষ্ট পেতে থাকবে? সব শুনেও আদি জলির কথায় সম্মতি জানায় না। আদি চায় না তার একটা সন্তানকে অন্য কাউকে দিতে। আদি শুধু একটাই কথা, আমার সন্তান আমি অন্য কাউকে দেব না, ওরা আমার পরিচয়ে বড় হবে। এই বিষয়টা নিয়ে জলি আর আদির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। অহনা চিৎকার দিয়ে দুজনকে ধমক দিয়ে থামায়। তারপর বলে, কি শুরু করেছো তোমরা? তোমাদের সন্তান তোমাদেরই থাকুক, আমার চাই না অন্যের সন্তান। আমি নিজে মা হতে চাই। সন্তানের সাথে মায়ের যেই নারীর টানটা থাকে, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে সেই মাতৃত্বের সুখটা অনুভব করতে চাই আমি। আর জলি যদি আদি রাজিও হতো, আমি তোর সন্তানকে নিতাম না, কারণ আমি মা হয়ে নিজের সন্তানকে হারিয়ে বুঝছি এটা কতটা যন্ত্রণাদায়ক। আমি বোন হয়ে কিভাবে তোর কোল খালি করতে পারি বল? কিন্তু অহনা, কোনো কিন্তু না। উপরওয়ালা চাইলে আমার শূন্য কোল ভরে দেবে। শুধু তোরা একটু দোয়া করিস আমার জন্য, আর কিচ্ছু লাগবে না। আবির এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে অহনার কথাগুলো শুনেছে, যা শুনে অহনার প্রতি ভালোবাসা আজ অনেকটাই বেড়ে গেছে। আবির চোখের পানি মুছে রুমে ঢুকে জলিকে জিজ্ঞাসা করে, তো জলি, তোর ছেলেমেয়েরা আমাদের কি বলে ডাকবে? অহনা বলে, আমাকে খালামণি আর তোমাকে খালু। এবার আবির বলে, আমাকে মামা আর তোমাকে মামি। না, আমি আগে যা বলেছি তাই হবে। আদি বলে উঠে, 1 মিনিট, ওয়েট। আমরা এভাবে ঝগড়া করব না। আবিরকে আঙ্কেল আর অহনাকে আন্টি বললে কিন্তু মন্দ হয় না। এভাবেই চলতে চলতে 4 মাস পার হয়ে গেল। এদিকে বিছানার উপর বসে লাল শেরওয়ানি পরে ছেলে মেয়েদের নিয়ে খেলা করছে আদি। মনে মনে বলছে জলি আসছে না কেন। ওদিকে অহনা জলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বিয়ের পর আজ প্রথম জলি আদির রুমে যাবে। অহনা চেয়েছিল একদম নতুন বইয়ের মতো করে জলিকে সাজাতে,
কিন্তু জলি চায় না, কারণ শাড়ির ভার জলি একদম সইতে পারে না। আর সাজগোজ তো নয়, তাই পাতলা দেখে একটা লাল শাড়ি অহনার কাছ থেকে পরে ঠোঁটে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে আদির রুমে আসে। রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় জলি, যার শব্দ শুনতে পেয়ে আদি চেয়ে দেখে জলি এসেছে। এর আগে কখনো আদি শাড়িতে জলিকে দেখেনি, তাই অপলক দৃষ্টিতে জলির দিকে তাকিয়ে আছে। আদির চোখ যেন সরছেই না। আদিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জলি একটু লজ্জা পায়। লজ্জা মুখ করে জলি ধীর পায়। সামনের দিকে আগাতে গেলে শাড়ির কুচিতে বেঁধে ধপাস করে নিচে পড়ে যায়। আর সেটা দেখে আদি জোরে জোরে হাসতে থাকে। আদিকে ওভাবে হাসতে দেখে জলি রেগে গিয়ে বলে, খুব হাসি পাচ্ছে না রে তোর হারামি? খুব। শাড়ি যখন সামলাতে পারিস না তখন পড়তে গেলি কেন? আদি বিছানা থেকে নেমে এসে জলিকে ধরে দাঁড় করায়। তারপর জলির মুখটা ধরে হাসতে হাসতে বলে, শাড়ি সামলানো তোর কাজ না। জলি এবার আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে এক টানে শাড়ির কুচি খুলে ফেলে। তারপর পুরো শাড়িটা খুলে দূরে ছুঁড়ে মারে। জলির রাগ দেখে আদি হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে যায়। জলি আদি শেরওয়ানের কলারটা টেনে ধরে বলে, শয়তান হারামি, তোর জন্য শাড়ি পরেছিলাম আর তুই আমাকে নিয়ে হাসছিস? তোকে তো আমি। জলি আদির ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয়। ব্যথা পেয়ে আদি আহ করে উঠে। জলি বলে, আর কখনো যদি আমাকে নিয়ে হেসেছিস তাহলে কিন্তু তোর খবর আছে। তারপর জলি আদিকে ধাক্কা দিয়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একটা কামিজ বের করে বিছানার উপর এনে রাখে। আর রেগে তাড়াহুড়ো করে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে দেখে আয়নার ভেতর দেখে আদি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জলির ধ্যান ফিরে। হায় হায়, এই আমি কি করতে যাচ্ছিলাম? আদির সামনে আমি কিভাবে চেঞ্জ করব? কি হলো, থেমে গেলি কেন? চেঞ্জ কর। তোকে শাড়িতে একটু মানায় না। ওই কামিজটাই পর। পেছনে ঘুরে তেড়ে আসা আদির কাছে। ওই হারামি, আমাকে কি তুই বলদ পেয়েছিস যে তুই বলবি আর আমি তোর সামনেই চেঞ্জ করব? যা বের হ রুম থেকে, চেঞ্জ করে নি তারপর আসিস। কথাটা বলে আদিকে বাইরের দিকে ইশারা করে জলি। আর আদি জলিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর খুব ভাব নিয়ে বলে, ভুলে যাস না, আমার 3 সন্তানের মা তুই। তাছাড়া এখন আমি তোর স্বামী, তাই ঢং দেখাস না। আমার সামনেই চেঞ্জ কর। না। হ্যাঁ বললাম তো না। আচ্ছা বুঝেছি, এভাবে মানবি না তুই। আমি করছি। কথাটা বলে আদি টেনে জলির হুক খোলা ব্লাউজটা দুপাশ সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জলি আদিকে ধাক্কা দিয়ে দূরে সরে আসে। জলি আর কোনো কথা না বলে আদির উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। আর আদি জলিকে নীরব দেখে এগিয়ে আসে। জলি ব্লাউজটা আবার পেছনের থেকে দাঁড়িয়ে আস্তে করে টেনে খুলে দেয়। তারপর জলির কাঁধে থুতনি রেখে পেছন থেকে জলিকে জড়িয়ে ধরে রাখে। আদি, ছেলেমেয়েরা দেখছে তো। দেখুক, ছোট্ট বাচ্চারা বোঝে না কিছু। জলি আদির দিকে ঘুরে যায়। আদি শেরওয়ানের কলারটা টেনে ধরে বলে, তুই না এখনো সেই লুচুই রয়ে গেলি। আদি জলির হাত টেনে নিজের ঠোঁটের কাছে এনে জলির হাতে চুমু দিতে থাকে। তারপর বলে, ধুর, পৃথিবীর সব স্বামীরা তার বউয়ের কাছে লুচ্চু হয়। ওসব আমি ধার ধারি না। আজ আমার বাসর রাত না, আজ আমার যা ইচ্ছা আমি তাই করব। কথাটা বলে জলিকে কোলে তুলে নেয়। তারপর জলিকে বিছানায় শুয়ে দিয়ে আলোটা নিভিয়ে দেয় আদি। খাবার টেবিলে বসে জলির বাবা মা কথা বলছে। আদির সাথে জলির বিয়ে দিয়ে তারাও খুশি হলেও অহনার কথা ভেবে খারাপ লাগছে। বাজারে অনেক কিছু করেছে জলির জন্য। আর জলি আর জলির সন্তানরা বেঁচে আছে আবির আর অহনার জন্যই। উপরওয়ালা ওদের কোলটাও ভরিয়ে দিক, এটাই তাদের চাওয়া। পরের দিন সকালে অহনা প্রতিদিনের মতো আজও নিজের হাতে সব রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। জলি আদি ওরা এখনো নিচে নামেনি। আবির আর জলির বাবা মাকে অহনা পরোটা আর আলু ভাজি দিয়ে প্লেটে উঠিয়ে নিয়ে খেয়ে নিতে বলে। জলির বাবা বলে উঠে, আর একটু অপেক্ষা করলে ভালো হতো না? জলি আর আদিও আসলে একসাথে নাস্তা করা হতো। জলির বাবার কথা শুনে আবির আর অহনা মুখ টিপে হাসে। কি হলো, তোমরা হাসছো কেন? আমি কি হাস্যকর কিছু বললাম? জলির মা হাতের কোণে দিয়ে জলির বাবাকে একটা খোঁচা দেয়। তারপর বিড়বিড় করে কানের কাছে বলে, তুমি কি বোকা? মেয়েটার বিয়ে হলো, কাল যে ওদের বাসর রাত ছিল তা ভুলে গেলে? কি যে বলো না, 3 সন্তানের বাবা মায়ের আবার বাসর রাত। জলির মা কড়া গলায় বলে, কি বললে তুমি? না না, কিছু না। সামনে তাকিয়ে দেখে জুলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলে মেয়ে
আর আদির 2 কোলে 2টা ছেলে। ওই তো ওরা আসছে। অহনা ঘুরে দেখে এগিয়ে যায় আদির কাছ থেকে একজনকে নেওয়ার জন্য, নইলে যদি একটা অঘটন ঘটে যায়। কয়েকটা সিঁড়িতে উঠতে অহনার মাথাটা ঘুরে পড়ে যেতে গেলে অহনাকে সিঁড়িতে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ঢুলতে দেখে। আবির ছুটে গিয়ে ধরে বসায় আর অহনা জ্ঞান হারিয়ে ফেলে। আবির অহনাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে চেক আপ করে বলে খুশির খবর, মিষ্টি মুখ করান, অহনা মা হতে চলেছে। কথাটা শুনে আবিরের চোখে পানি চলে আসে। অহনা খুশিতে কেঁদে ওঠে, পেটে হাত দিয়ে বলে, তুই এসে গেছিস, আমি জানতাম তুই আসবি। আবির এসে অহনাকে জড়িয়ে ধরে বলে, তুমি মা হবা অহনা, আর আমি বাবা। জলি বলে, আমি আন্টি হব আর আদি আঙ্কেল। জলির বাবা জলির মাকে বলে, আমরা আবার দাদা দাদি হব। আমাদের অহনার স্বপ্ন পূরণ হতে চলেছে। সবাই অনেক খুশি। কষ্টের পরই যে সুখ থাকে, ওদের সকলের জীবনেও এসেছে সেই সুখ। অহনা, আবির, জলি, আদি এদের সম্পর্কটাই ছিল অন্তরালে তুমি আমি। হাজারো বাধা পেরিয়ে ওরা ওদের সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছে, ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নিতে পেরেছে। আর তাই তো ওদের সকলের খুশির ভাগ আপনারাও নেন। অহনার সন্তান যেন সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আসে সেই দোয়া করেন। আর হ্যাঁ, আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা গল্পে তুলে ধরার। এতদিন গল্পটার সাথে থাকার জন্য সবাইকে এতগুলো শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।